আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি বায়োলজি অল ইন ওয়ান কোর্সের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসে। এই মুহূর্তটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা আসলে আমার সাথে ক্লাস 9-এরও আগের থেকে ক্লাস করে আসছো আমার। অ্যান্ড ফাইনালি এইটা হচ্ছে সেই মোমেন্ট যখন তোমরা আমার সাথে ক্লাস করবা হচ্ছে এইচএসসির এত দারুণ একটা জার্নি। আমি সবসময় বলে থাকি যে এইচএসসি জার্নিটা হচ্ছে এতটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এইচএসসির উপরে অ্যাডমিশন এবং অ্যাডমিশনের উপরে আসলে আমাদের লাইফের অনেক কিছু ডিপেন্ড করে। যেরকম তোমরা যে আজকে আমাকে দেখতেছো, এইটাও কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ কারণ আমার অ্যাডমিশনের সময় আমি ঢাকা ভার্সিটিতে পড়ার চিন্তা ভাবনা পড়ছি এবং ওইখানে আমি বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়তেছি, সেই কারণেই কিন্তু আজকে এই সিচুয়েশনে হচ্ছে আসছি। ঠিক আছে, যাদের সাউন্ড কম মনে হচ্ছে তারা একটু প্লিজ ইয়ারফোন ব্যবহার করবা, আর অবশ্যই হচ্ছে ফোনের ভলিউমটা বাড়াই নিবা। ঠিক আছে, আমি চেক করছি, বাট তারপরেও যদি এই ক্লাসটা কিন্তু একদম রেকর্ডেড ভার্সন যারা করবা সেটা আর একটু বেটার সাউন্ড কোয়ালিটি থাকবে, কারণ এটা ওবিএস থেকে রেকর্ড করা হচ্ছে, লাইভেরটা ডাইরেক্ট তোমাদেরকে দেওয়া হবে না। বাট তারপরেও যদি মনে হয় এরপরের আজকের লাইভটা আমরা নিয়ে ফেলাই, এরপর থেকে আমি হচ্ছে এই জিনিসটা স্পেসিফিক্যালি আরেকবার হচ্ছে চেক দিব। ওকে, সো আজকের জন্য প্লিজ ভাইয়া আপুরা তোমরা একটু চেষ্টা করো ইয়ারফোন দিয়ে ক্লাস করতে। আমি অনেক লাউডে কথা বলতেছি আসলে, হ্যাঁ বেশ লাউডে কথা বলতেছি, আর আমি দেখছি মোটামুটি শোনা যাচ্ছে। ঠিক আছে, আর তোমরা একটু পিন কমেন্ট করে দিও। আচ্ছা ফাইন। সো আমি আমাদের এই জার্নিটা আমরা তোমাদের যে কমেন্টগুলো আছে আমি কিন্তু দেখতেছি, বাট ক্লাসের মাঝখানে আমি খুব একটা বেশি হচ্ছে কমেন্ট পড়বো না, বাট আমি কমেন্ট হচ্ছে নিব ক্লাসের লাস্টে। তোমাদেরকে হচ্ছে কমেন্ট করার বা তোমাদের সমস্যা বলার সুযোগটা হচ্ছে আমি দিব, এবং ক্লাসের মাঝে মাঝে আমি যখন তোমাদেরকে বলবো যে এইবার বলো, তখনও তোমরা কমেন্ট করতে পারো। আর এমনি তোমাদের তো কমেন্ট সেকশন ওপেন, এনি টাইম তোমরা করতে পারো, এটা নিয়ে কোনো কারণ মানা নাই। ঠিক আছে ফাইন। তো আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। এইটা জীববিজ্ঞান প্রথম পত্রের আসলে 12টা চ্যাপ্টার, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের হচ্ছে 12টা চ্যাপ্টার, টোটাল 24টা চ্যাপ্টারের মধ্যে সবচাইতে বড় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সবচাইতে ভ্যাজাইল্লা চ্যাপ্টার হচ্ছে এটা। কিন্তু এইটা দিয়েই আসলে আমাদেরকে শুরু করতে হয়, কারণ আমরা প্রথম চ্যাপ্টার স্কিপ করে আসলে লাভ নেই, মনে হবে বইয়ের একটা হিউজ অংশ হচ্ছে এখানে ফাঁকা থেকে গেছে। তো এই অংশটার বেটার আউটকাম কিভাবে আসবে, তুমি একটা জিনিস জাস্ট চিন্তা করবা, যখন তোমার এই চ্যাপ্টারটাই সবচাইতে বেস্টভাবে পড়ে ফেলছো, তার মানে কি, তার মানে হচ্ছে তোমার সব কিছু হচ্ছে এমনিতেই বেস্ট হয়ে যাবে, তাই না? কারণ তুমি অলরেডি একটা ঝামেলাকর জিনিস হচ্ছে ওভারকাম করে ফেলছো। ওকে ফাইন। তো আমরা যে কোনো চ্যাপ্টার যখন পড়বো তখন মাস্ট একটা কাজ করব, সেই চ্যাপ্টারটা কতগুলো অংশে ভাগ করে নিব। তোমরা যারা টপার্স ব্লুপ্রিন্ট প্রথম অধ্যায়টার হার্ড কপি নিয়েছো তারা অলরেডি এটা জানো, আজকে অনেকে কিন্তু টপার্স ব্লুপ্রিন্টের হার্ড কপি পেয়েও গেছে। সো তোমাদেরকে একদম আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে তোমরা কিন্তু হচ্ছে প্রথম অধ্যায়ে হার্ড কপি হচ্ছে পেয়ে যাবা, তো ক্লাস শুরুর আগে। তো তোমরা ফাইনালি সেটা পেয়ে গিয়েছো। আমরা এই অধ্যায়ের টোটাল 11টা ক্লাস নিব। ঠিক আছে, 11টা ক্লাস। আজকে সেটার প্রথম পর্বের ক্লাস আমরা করছি। প্রথম পর্বে আমরা এই টপিকগুলো কভার করব, অর্থাৎ আমাদের হাসান স্যারের বইয়ের একটি আদর্শ উদ্ভিদ কোষ, এটার একটা ছবি আছে, হ্যাঁ, এই ছবিটার আগে পর্যন্ত আমরা হচ্ছে কভার করব। ওকে, তো এই অধ্যায়ের ক্লাস সংখ্যা টোটাল 11টা। আজকে হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস হচ্ছে। ফাইন। সো আমরা তাহলে প্রথম টপিকটাতে চলে যাই। হ্যাঁ, প্রথম টপিকটাতে চলে যাই। তো প্রথম টপিকটা হচ্ছে কোষ বা সেল এর নামকরণ। আমি তোমাদেরকে একটু বইয়ের ছবিটাও দেখাই, এটা আমাদের বই। তো বইয়ের এই যে এখান দিয়ে আমাদের হচ্ছে কোষ এবং এর নামকরণ টপিকটা শুরু হচ্ছে। আমরা প্রথম যে টপিকটা পড়ছি সেই টপিকটা হচ্ছে এই পর্যন্ত, প্রথম কোষের সৃষ্টির হচ্ছে আগ পর্যন্ত আমরা প্রথম টপিকটা হচ্ছে কভার করবো, এই যে এই পর্যন্ত কভার করব। ঠিক আছে ফাইন। তো কোষ বললে যার নামটা হচ্ছে আমাদের সবার আগে মাথায় আসে সে হচ্ছে রবার্ট হুক। হ্যাঁ, বায়োলজি পড়তে গিয়ে বায়োলজি পড়তে গিয়ে সবচাইতে বড় ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে সাল এবং বিজ্ঞানীর নাম, আর সাথে আছে সায়েন্টিফিক নাম। তো তোমার জানাটা অনেক দরকারি, তুমি কোন সাল, কোন সায়েন্টিফিক নাম এবং কোন বিজ্ঞানীর নাম আসলে পড়বা।
তো আমার ক্লাস যারা রেগুলারলি করবা তারা জানবা যে আমি প্রত্যেকটা মানে বইয়ের কোনো বিজ্ঞানীর নাম কোনো সাল বাদ যাবে না যেটা আমি বলবো না যে এটা তোমার পড়া উচিত বা উচিত না, ঠিক আছে? সো রবার্ট হুক এই নামটা অবশ্যই আমাদের জানতে হবে, সাথে আমাদের সালটাও জানতে হবে, যদিও এটা কোথাও আসবে না আমি সেটাও বলে দিচ্ছি, বাট জানতে হবে কারণ এটা খুবই বেসিক। হ্যাঁ, সো রবার্ট হুক 1665 সালে উনি হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির রক্ষক হিসাবে নিযুক্ত হন। হ্যাঁ, এই যে রবার্ট হুক, রয়্যাল সোসাইটি অফ লন্ডন, মাইক্রোস্কোপ মানে উনি যেটার নিচে দেখছিল কোষটাকে, ওনার হচ্ছে বই মাইক্রোগ্রাফিয়া, এবং কোষকে কি অবস্থায় দেখছিল সেটা হচ্ছে এইটা। তো উনি যখন যন্ত্রপাতি রক্ষক নিযুক্ত হন তখন প্রতিটা সভা হতো, প্রতিটা সপ্তাহে একটা করে সভা হতো। সেই সভাতে কি কি মানে ফাইন্ডিংস আছে বা কেউ কোনো কিছু প্রেজেন্ট করতো সুন্দরভাবে, সেটা হচ্ছে সকলের সামনে উপস্থাপন করছো, ঠিক আছে? আচ্ছা, সো সেটা হচ্ছে সুন্দর করে উপস্থাপন করতো। তো উনি ওনার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ, এই নামটা অবশ্যই পড়তে হবে, আমি একদম লালকালি করে দিছি, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে উনি ছিপির লিটিল বক্স, আমরা একটু সিচুয়েশনটা এবার হচ্ছে আস্তে আস্তে বুঝতে চেষ্টা করব যে কি কি ঘটনা আসলে ঘটছিল। ছিপির লিটিল বক্স হচ্ছে এইটা হচ্ছে আমাদের মানে ছিপি। হ্যাঁ, ছিপি, ছিপি কি আমরা মদের বোতল আসলে। সো মদের বোতলের উপরে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা হচ্ছে আমাদের এই যে, সেই ঢাকনাটা হচ্ছে আমাদের এই কর্কটা বা ছিপিটা, এই যে এইগুলা। হ্যাঁ, এইটা সম্পর্কেও উনি কিছু ফাইন্ডিংস দিয়েছিল যে কাঠের ছিপি বা কর্ক, কাঠের ছিপিটার নাম ইংলিশ নাম কর্ক, দেখতে নিরেট মানে সলিড অথচ পানিতে ভাসে। এইটার সিচুয়েশনটা কেমন? এই যে কাঠের ছিপি দেখতে নিরেট বা সলিড, এটা মানে এই কথাটা কেন বলছে তুমি একটু চিন্তা করো। যে কোনো সলিড জিনিস, তুমি তো একটা সলিড জিনিস, রাইট, বা কঠিন জিনিস, তোমাকে পানিতে দিয়ে দিলে ঠাক করে পানির মধ্যে পড়ে যাবা না? এই যে তুমি যে ঠাক করে হচ্ছে পানির মধ্যে যে তুমি পড়ে যাবা, এই ব্যাপারটাকে প্রিভেন্ট করার জন্য কথাটা বলতেছে যে এটা দেখতে সলিড বাট এটা ঠিকই পানিতে ভাসে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু 1 মিনিট সাউন্ডটা চেক করতেছি, আমি চেক করে তোমাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে? দেখছো, আমি দেখাই দিলাম কিন্তু একদম এখন যে কথা, এই যে একটু আগে যে বলছে, দেখছো? সো তারপরেও আই উইল চেক সাউন্ড নেক্সট ক্লাস, ঠিক আছে, যে কোথায় এক্স্যাক্টলি সমস্যা হচ্ছে। সো তোমরা একটু যারা আছে হচ্ছে ইয়ারফোন ইউজ করো আজকের ক্লাসের জন্য পার্টিকুলারলি, ফাইন? আচ্ছা, সো এরপরে যে কথাটা বলতেছি যে দেখতে নিরেট অথচ এটা হচ্ছে পানিতে ভাসে। তো এইবার দেখতে নিরেট অথচ পানিতে ভাসে, তো অণুবীক্ষণ যন্ত্রের নিচে এই ছোট ছোট মানে এইটাকে সেকশন করেন উনি, যে এই কর্কটা আছে এই কর্কটাকে উনি সেকশন করে এবং ছোট ছোট কুটুরি বা লিটিল বক্স, এই যে দেখো এইরকম একটা ছোট্ট ছোট্ট কুঠুরির মতো ছোট্ট ছোট্ট একটা গোল গোল অংশের মতো উনি হচ্ছে লিটিল বক্স মানে এটা হচ্ছে সেকশনে দেখতে পান, যে এরকম ছোট ছোট লিটিল বক্স, যেটা হচ্ছে মৌমাছির চাকের মতো। এটা দেখতে কিন্তু সবার আগে আসলে এটার মাথায় আসে মৌমাছির চাকের মতো। মেডিকেলে ওই যে তোমরা মেডিকেল করে অস্থির হয়ে যাও না, মেডিকেলে এই টাইপের জিনিস আসে যে রবার্ট হুকের পর্যবেক্ষণ কিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, আউট অফ নো ওয়্যার। তো তুমি যদি প্রথম দিনে এটা না পড়ো যে মৌমাছির চাকের মতো, তাহলে তুমি ওইখানে গিয়ে অনেকগুলো হচ্ছে অপশন থাকবে, এই দেখতে নিরেট পানিতে ভাসে এইরকম, মানে এত কনফিউজিং অপশন থাকে অ্যাডমিশনে, তুমি একদম কনফিউজড হয়ে যাবা। সো এটা মৌমাছির চাকের মতো এবং এগুলোতে ছোট ছোট প্রকোষ্ঠ বা যেটা ইংলিশ হচ্ছে লিটিল বক্স আমরা দেখতে পাই। সো আশ্রমে সন্ন্যাসীদের বা পাদ্রীদের থাকার জন্য ছোট ছোট সেল বা প্রকোষ্ঠের সাথে উনি হচ্ছে তুলনা করেন। খেয়াল করো, আশ্রমে মানে আশ্রম বলতে কি আসলে আমরা যেরকম এতিমখানা বুঝি, বৃদ্ধাশ্রম বুঝি, এইরকম টাইপ অফ জিনিসগুলো
এইরকম টাইপ অফ জিনিসগুলো ছোট 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 যে জিনিসগুলো আছে এইগুলোকে উনি হচ্ছে মানে কম্পেয়ার করে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওকে ফাইন। হ্যাঁ, সো আশ্রমে সন্ন্যাসীদের বা পাদ্রীদের থাকার জন্য এরকম হচ্ছে ছোট ছোট প্রকোষ্ঠ ছিল। এই যে দেখো এরকম ছোট ছোট প্রকোষ্ঠ ছিল। তো এই যে আশ্রমে যে সন্ন্যাসীদের পাদ্রীদের থাকার জন্য এরকম প্রকোষ্ঠ, উনি এইটার সাথে উনার এই পর্যবেক্ষণটাকে তুলনা করেন। তো এই প্রকোষ্ঠের মতে উনি এইগুলারও এইভাবে নামকরণ করেন। কি নামকরণ করেন আমরা দেখি। মৃত কোষ বা প্রকোষ্ঠ দেখেছিলেন এবং উনি এই লিটিল বক্সগুলোকে সেল বা প্রকোষ্ঠ নাম দেন। সেল বা প্রকোষ্ঠ নাম দেওয়া হয়। ওকে, আচ্ছা। সো এই যে সেল বা প্রকোষ্ঠ যে নাম দেওয়া হয়, এইটাই পরবর্তীতে আমরা এখন যেটাকে জানি সেটা সেল। রবার্ট হুকের ফাইন্ডিংসের সবচেয়ে বড় লিমিটেশন যেটা ছিল যে উনি আসলে যেটা দেখছিলেন, উনি আসলে জীবিত কোষ দেখছিলেন না, উনি মৃত কোষ দেখছিলেন। মানে তুমি চিন্তা করো, এটা কি জীবিত জিনিস? এই কাঠের একটা ছিপি, এটা কি জীবিত জিনিস? না। তাহলে কাঠ কি? কাঠ কি আপু জড়ো? ইয়েস, সেটাই তো বলছি যে কাঠ হচ্ছে প্রথম কথা জড়ো, কিন্তু কাঠটাও একসময় কি ছিল? জীব ছিল। কেন? কারণ হচ্ছে কাঠ কোথা থেকে আসে? উদ্ভিদ থেকে আসে। তো রবার্ট হুকের এই ফাইন্ডিংসটা উনি হচ্ছে উনার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে সুন্দরভাবে প্রকাশ করেন এবং আমরা সেখান থেকেই জানতে পারি যে ল্যাটিন সেলুলা, তোমরা জানো যারা আমার ক্লাস আগে আগে করছো, বায়োলজি ইজ ফুল অফ গ্রিক ওয়ার্ডস। বায়োলজিতে খালি গ্রিক ওয়ার্ড, খালি গ্রিক ওয়ার্ড। হাতে গোনা দুই একটা শব্দ তোমার বইতে আছে, মানে আপাতত লেভেলের পর্যন্ত আমি বলতে পারি মেইন শব্দ সেগুলো হচ্ছে ল্যাটিন থেকে আসছে। তার মধ্যে একটা শব্দ হচ্ছে সেল বা সেলুলা। সেল শব্দটা হচ্ছে ল্যাটিন, মানে বইয়ের শুরুর যে শব্দটা সেটাই কিন্তু গ্রিক থেকে আসে নাই, যদিও বায়োলজির সব কিছু গ্রিক। সো সেলুলা অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ বা হচ্ছে কুঠুরি, হ্যাঁ, যেটা আগেই বলছি। এবং এটার বাংলা প্রতিশব্দ কোষ বা জীবকোষ। সো সেলকে কি আমরা সবসময় মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবো? না, সেলকে কিন্তু আমরা মাইক্রোস্কোপ ছাড়াও দেখতে পারবো। সো তোমরা আমাকে বলো তো, সেলকে যে মাইক্রোস্কোপ ছাড়াও দেখা যায় এরকম একটা সেলের নাম বলো তো, যে মাইক্রোস্কোপ ছাড়া তুমি দেখতে পারো এরকম একটা সেল। দেখছো কখনো? যদি তোমাকে ফর দ্য ফার্স্ট টাইম জিজ্ঞেস করা হয়, এই তুমি কি সেলকে খালি চোখে দেখতে পাও, তোমরা কি বলবা? না আপু, সেলকে খালি চোখে দেখা যায় না। সেলকে কিন্তু খালি চোখেও দেখা যায়। সেটা কে? সেটা হচ্ছে এগ বা মুরগির ডিম। আমিও কিন্তু আজকে ডিম দিয়ে ভাত খাইছি, ঠিক আছে, দুপুরে। সো যেই কোষটা খায় ফেলছি, সো এটাও কিন্তু আমাদের হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায়। ফাইন। এরপরে বইয়ের কটটুকু পড়াই ফেলছি, একটু দেখাই। বইয়ের এই অংশটা আমি মোটামুটি কভার করছি। এইবার বলি, তোমার পড়ার টেকনিকটা ডিফারেন্ট হইতে হবে। কেন? এই যে এইখানে উট পাখির ডিম, মানুষের নিউরন এগুলো আছে, কিন্তু এগুলো আমি এখন পড়াচ্ছি না। কেন জানো? কারণ এই ইনফরমেশনটা পরে আবার রিপিট হবে। এই ইনফরমেশনটা পরে আরেক জায়গায় আছে। তুমি যদি দেখো টপার্স ব্লুপ্রিন্টে, তুমি যদি দেখবা খেয়াল করে, টপার্স ব্লুপ্রিন্টেও সেম, হ্যাঁ, যে আমি কিন্তু এইখানে দেখো ইনফরমেশন যেটা আছে, এই যে দেখো এখানে কিন্তু নাই, আমরা এই যে এই পর্যন্ত পড়ে ফেলছি সেল সম্পর্কে তথ্য, এই পর্যন্ত আমরা হচ্ছে পড়ে ফেলছি। এরপরে আমরা এখন পড়বো সেল নিয়ে বিজ্ঞানীদের আবিষ্কার, বইয়ের ওই অংশটুকুর মধ্যে পার্টিকুলারলি যে আবিষ্কারগুলোর কথা বলছে সেগুলো। আচ্ছা আপু, এখান থেকে কোন বিজ্ঞানীর নাম আর সাল পড়বো? এখান থেকে একটা সালও পড়ার দরকার নাই। এখানকার সালগুলো আমরা প্রথম দিন পড়তে গেলে আমাদের কিচ্ছু মনে থাকবে না এবং পরবর্তীর জন্য এখানকার সালগুলো ইম্পর্টেন্ট না, বাট বিজ্ঞানীর নাম এবং তারা কি ফাইন্ডিংস করছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্টোনিও ভন লিউয়েনহুক, ওনার নাম আমাদের পড়তে হবে, কারণ ওনার নাম শুধু এই অধ্যায়ে না, পরে অণুজীব চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টারেও আমরা ওনার নাম পাবো এবং বারংবার ওনার নাম পাবো, ঠিক আছে। রবার্ট হুক কিন্তু মৃত কোষ পর্যবেক্ষণ করছে। তাহলে পরের টার্গেট কি থাকবে? নেক্সট টার্গেটে যার নাম আসা উচিত, একজন মৃত করছে, নেক্সট টার্গেটে যার নাম আসা উচিত তার নাম অবশ্যই অ্যান্টোনিও ভন লিউয়েনহুক, বা নেক্সট টার্গেটে নাম আসা উচিত জীবিত কোষের। সো মৃত কোষ, এটার পরে হচ্ছে ডাইরেক্ট জাম্প করবে জীবিত কোষে।
সো উনি কোষ প্রাচীর ছাড়া ভেতরের পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করে। এখানে আমি একটু বলে নিই, উনি আসলে ব্যাকটেরিয়ানের কাজ করতো। হ্যাঁ, সো ব্যাকটেরিয়ার যদিও কোষ প্রাচীর আছে, বাট উনি আসলে কোষ প্রাচীর ছাড়া, শুধুমাত্র আমি বলতেছি না এটা ব্যাকটেরিয়াই ছিল, বাট উনি কোষ প্রাচীর ছাড়া ভেতরের পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষটা পর্যবেক্ষণ করেন। তাহলে এখন পর্যন্ত সিচুয়েশন এটা, রবার্ট হুক হচ্ছে মৃত কোষ করছে, এরপরে অ্যান্টোনিও ভন লিওনহুক হচ্ছে আমার জীবিত কোষ করছে। এরপরে ফেলিস ফন্টানা, আচ্ছা দুইটা নাম একসাথে, এফ এফ, আমি হইলে ইনস্ট্যান্ট মনে রাখতাম আমার নাম ফারিহা, সো এফ দিয়ে ফেলিস ফন্টানা, এইভাবে একটু রিলেট করে পড়বা। মায়ের নাম, বাবার নাম, সবচেয়ে বেস্টির নাম, নিজের নাম, একটু এভাবে রিলেট করে পড়বা, ঠিক আছে? সো কোষের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্বটা উনি হচ্ছে অনুমান করেন। আচ্ছা, তুমি কি করলা, আগে কোষের মৃত কোষ দেখলা, তারপর জীবিত কোষ দেখলা, নাও কোষ দেখাই ডান, এখন কি দেখার মন চাই? কোষের ভেতরে দেখার মন চায় না? যে কোনো একটা জায়গায় গেলে আগে তো বাহিরে থেকে দেখবা, তারপরে তুমি ভেতরে যাওয়ার চিন্তা ভাবনা করবা। সো তুমি এখন ভেতরে যাওয়ার চিন্তা ভাবনা করবা, সেটা হচ্ছে, এবং কোষের ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নিউক্লিয়াস, এটা আমরা সবাই জানি, এটা বলার অপেক্ষা রাখে না। সো কোষের ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নিউক্লিয়াসের অস্তিত্ব হচ্ছে উনি অনুমান করেন। এরপরে রবার্ট হুক আর রবার্ট ব্রাউন দুটো ডিফারেন্ট থিংস, দুটো আলাদা জিনিস। সো রবার্ট হুক মানে দুটো আলাদা জিনিস বলতে দুটো আলাদা মানুষ। রবার্ট হুক, এরপরে যে রবার্ট ব্রাউন, উনি হচ্ছে উদ্ভিদের সুস্পষ্ট গোলাকার নিউক্লিয়াস আবিষ্কার করেন। উনি অনুমান করেন, উনি আবিষ্কার করেন। বুঝতে পারছো? সেম প্রসিডিউর, মৃত, জীবিত, অনুমান, আবিষ্কার। এবং উনি কে? উনি কেউ না, ওইটা রবার্ট হুক ছিল, এটা রবার্ট ব্রাউন। ওকে, আচ্ছা। এরপরে পুরো নাম দরকার নাই, তোমরা পড়বা হচ্ছে এটা কেনল বা নল, আমি আমার মতো করে উচ্চারণ করি, যেটাতে আমার হচ্ছে বানানটা মনে রাখতে সহজ হয়, স্টিল নাও। হ্যাঁ, আচ্ছা। সো কেনল এবং হচ্ছে রাস্কা, উনারা এবার কি করছো? কোষের মৃত দেখা শেষ, কোষের জীবিত দেখা শেষ, কোষের অস্তিত্ব অনুমান করা শেষ, কোষের অস্তিত্ব না, কোষের নিউক্লিয়াস অনুমান করা শেষ, নিউক্লিয়াসের আবিষ্কার করাও ডান। এবার কি করা উচিত? কোষের বাকিদেরকে একটু প্রায়োরিটি দিতে হবে না? কোষের বাদ বাকি যে অঙ্গাণুগুলো আছে, অঙ্গাণু মানে কি এটা নিয়ে আমরা পরবর্তী পর্বগুলোতে পড়বো। অঙ্গাণু মানে অর্গানেলিস, আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, দুনিয়ার আছে, এই সবগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। তো কোষকে দেখতে যেই মাইক্রোস্কোপ লাগবে, কোষীয় অঙ্গাণুকে দেখতে আরো ভালো মাইক্রোস্কোপ লাগবে, কারণ কোষীয় অঙ্গাণু কোষের থেকে ছোট, কারণ ওটা কোষের ভেতরে আছে। সো ওটা হচ্ছে অতি সূক্ষ্ম গঠন, ওনারা পর্যবেক্ষণ করেন, এবং ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরে, একটু বুঝো, কোষগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল দেখা যায়, মানে কোষগুলো অ্যাজ ইউজুয়াল বলতে আমি বুঝাতে চাচ্ছি নর্মাল মাইক্রোস্কোপেও কোষ দেখা যায়। ওই সেই আদিম আমলে একটা ছিঁড়াখুড়া মাইক্রোস্কোপ দিয়েও হচ্ছে রবার্ট হুক কোষ দেখে ফেলাইছে। পরবর্তীতে যখন কোষের ভেতরে এন্টার নিচ্ছে, নিউক্লিয়াস দেখছে, এবং আস্তে আস্তে যখন আরও অঙ্গাণুগুলো দেখার চেষ্টা করছে, তখন কিন্তু আরও ভালো মাইক্রোস্কোপ লাগবে, ইলেকট্রন মাইক্রোস্কোপ, আরও অনেক, আরও ইলেকট্রন ট্রান্সমিশন মাইক্রোস্কোপ, হ্যাঁ, আরও বেটার মাইক্রোস্কোপ আছে যেগুলোতে আরও গঠন সূক্ষ্মভাবে দেখা যায়। ডান। এই যে এই কথাগুলো তোমাকে যে আমি একটা একটা করে বললাম, এইবার এই ছবিটা দেখে প্রথম কথা বলার চেষ্টা করবা, বাট তার আগে তোমাদেরকে দেখাই, তোমরা দেখছো এই লেখাটা টপার্স ব্লুপ্রিন্ট থেকে আসলে নেওয়া, তোমরা একটু দেখবা বইয়ের মধ্যে এই লেখাটা কোন অবস্থায় ছিল, ঠিক আছে? ওই যে কেনল বা নল লেখা আছে, আচ্ছা যাই হোক। সো তোমরা দেখবা বইয়ের মধ্যে জিনিসটা কোন অবস্থায় লেখা ছিল, জাস্ট খেয়াল করো। আমি বলতে পারি ইট ইজ নট প্রমোশন, বাট ব্যাপার হচ্ছে যে জাস্ট বুঝবে যে আপু এইরকম একটা বিশ্রী জিনিসকে এইরকম একটা জিনিসে কনভার্ট করতে পারছে। এই যে এখানে ইংলিশ ভার্সন আছে, হ্যাঁ, ইংলিশ ভার্সনেরও সেম ওইটাই আছে, এই যে ইংলিশ ভার্সনেরও সেম ওইটাই আছে। আরও খেয়াল করবা, তোমাদেরকে বলছি না সব নাম পড়া লাগবে না, খেয়াল করো তো, আমি লিওয়েনহুক বোল্ড করছি, ফন্টানা বোল্ড করছি, রবার্ট ব্রাউন পুরোটাই বোল্ড করছি, কারণ রবার্ট হুক, রবার্ট ব্রাউন, তোকে পুরোটা পড়তে হবে। এবং এই যে নল বা কেনল এবং হচ্ছে রাস্কা বোল্ড করছি, আমি শাল বোল্ড করি নাই।
দ্যাট মিনস তোমাকে শাল পড়তে হবে না। তুমি দেখছো বইয়ের এত বিচ্ছিরি একটা জিনিসকে তুমি কোন পর্যায়ে নিয়ে গেছো, কিন্তু তোমার একটা ইনফরমেশন এখান থেকে বাদ পড়ে নাই। আমি তোমাদেরকে বলছিলাম না তুমি একবার বই রিডিং পড়বা, তারপরে সারাটা জীবন তুমি কি করবা? টপার্স ব্লুপ্রিন্ট পড়বা, কারণ এখানে কিচ্ছু বাদ নাই। এটা কাউকে দিয়ে লেখানো না, এটা আমি নিজে লিখছি। এটা লিখতে গিয়ে আমার পুরো দিন রাত এক হয়ে গেছে। হ্যাঁ, আমার দিন রাত এক হয়ে গেছে, এবং আমি যে কি একটা ভেজালের মধ্যে ছিলাম গত মাসটা, তারপরেও তোমরা এটা রিয়েলাইজ করতে পারবা যে কেন টপার্স ব্লুপ্রিন্ট তোমাদের দরকার, কেন আপুর ক্লাস তোমাদের দরকার। ফাইন, ছবিটা দিয়ে একটু বলার চেষ্টা করি। রবার্ট হুক, আমার সাথে সাথে সবাই রিভাইজ করে ফেলাও, কারণ ক্লাসের পড়া ক্লাসে শেষ। রবার্ট হুক মৃতকোষ দেখছে, ওনার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে উনি এগুলা বলছে। লিওয়েন হুক, এই নামটা তো ম্যাচিং, এটা তো আমি কোনো ভেবে দেখি নাই। আচ্ছা, রবার্ট হুক, দেন হচ্ছে লিওয়েন হুক। প্রথম দিনে এত বড় নাম আসবে না মুখ দিয়ে, অ্যান্টোনিও ভন লিওয়েন হুক আসবে না বাবা, কেন আসাও তোমরা? লিওয়েন হুক জীবিত কোষ করছে। ফন্টানা, ঠিক আছে, ধরতে পারো ফন্টানা ফাত্রামি করছে। কেন? কারণ উনি নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করছে, প্রমাণ করেনি। অনুমান করে কোনো কথা বলা যাবে না, যে অনুমান করে কথা বলে সে ফাত্রা, যেরকম হচ্ছে ফন্টানা, ঠিক আছে। আচ্ছা, রবার্ট ব্রাউন কি? উনি হচ্ছে নিউক্লিয়াসের অস্তিত্ব এবার আবিষ্কার করে ফেলাইছে। এরপরে আমরা নিউক্লিয়াসের বাদ দিয়ে খালি নিউক্লিয়াস নিয়ে পড়ে থাকলে হবে না, বাকিদেরকেও প্রায়োরিটি দিতে হবে। সো বাকিদেরকে যাদের প্রায়োরিটি দিচ্ছি, নল এবং হচ্ছে রাস্কা। নল এবং রাস্কা হচ্ছে ওনারা দুইজন মিলে, কারণ দুইজন কেন এভাবে মনে রাখতে পারো, কোষের মধ্যে আরও অঙ্গাণু তো অনেক বেশি না, সো আমার একটু বেশি মানুষ লাগবে কারণ এতগুলো অঙ্গাণু আমি পর্যবেক্ষণ করব। তো এতগুলো অঙ্গাণু আমি হচ্ছে সবাইকে দিয়ে সুন্দর মতো পর্যবেক্ষণ করালাম। আচ্ছা, ডান। এই জায়গাটা আসলে কি? এটা হচ্ছে টপার্স ব্লুপ্রিন্ট থেকে নেওয়া একদমই স্মার্ট মেমোরি হ্যাক একটা অংশ। এই যে দেখতে পাবা স্মার্ট মেমোরি হ্যাক একটা অংশ। বইয়ের ভাষ্যটা হচ্ছে এমন, এখানে চারটা বিজ্ঞানী হচ্ছে মানে বিভিন্ন কথা বলতে চাইছে কোষ সম্পর্কে, তাদের মধ্যে একটা সংজ্ঞা তোমার 9-10-এর, ঠিক আছে। তোমার যদি মনে থাকে ভালো, না থাকলে দরকার নাই, তুমি আবার শিখবা। তো লোই এবং সিকেভিস ওনারা হচ্ছে সংজ্ঞাটা 9-10 থেকে নেওয়া আর কি, 9-10-এ ওনাদের সংজ্ঞাই ছিল। আর বাকি হচ্ছে আমাদের জিন, ব্রাসেট। আমি আগেই বলছি আমার ক্লাসে কেউ প্রোনাউন্সিয়েশন নিয়ে ভুল ধরবা না, বিশেষ করে বানানের, কারণ আমি সারা জীবন বানান যেভাবে মনে রাখলে ভালো হয় আমি সেভাবে প্রোনাউন্সিয়েশন করছি। আর টিচাররাও এটা বলে, আমি আমার ইউনিভার্সিটি থেকে এটা শিখছি। স্যাররা বলছে যে বানানের প্রোনাউন্সিয়েশন, তোমাকে কে তন্দ্রা বলতেছে, কে তুন্দ্রা বলতেছে, কে টান্ডু বলতেছে, এটা বলুক না বাবা, সমস্যা কি? আচ্ছা, সো এরপরে হচ্ছে হিকম্যান এবং এরপরে হচ্ছে রবার্টিস, এই চারজনের সংজ্ঞাটা আমি পড়ব। আমার যদি মনে হয় যে আমি অলরেডি এতক্ষণ অনেক সায়েন্টিফিক নাম না, বিজ্ঞানীর নাম এবং হাবিজাবি পড়ে ফেলছি, তাহলে এই অংশটা আমি পরে পড়বো, এখন পড়বো না, বাট আমাকে তো পড়াইতে হবে, সো আমি পড়াই দিচ্ছি। কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। তো মনে রাখতে হবে কি, গঠনগত মৌলিক একক মানে তো সবাই বুঝো, গঠন করছে এটার মৌলিক একক। কারণ কি, আমাকে যে গঠন করছে এটা হচ্ছে কোষ, এটার মৌলিক একক হচ্ছে আমাদের মানে কোষ। সো মনে রাখবা কি, ওইটুকুই গঠনগত মৌলিক একক। কে? কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। ডান। লোই এবং সিকেভিস মনে আছে, আপু 9-10-এ বারবার বলছিল। লোই এবং সিকেভিসের সংজ্ঞার পোর্শন হচ্ছে 3টা। একটা হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপ, যে কোষ সকল জৈবিক ক্রিয়াকলাপের একক। অর্ধভেদ্য ঝিল্লি মানে সেমি পারমিয়েবল মেমব্রেন, মানে যেই মেমব্রেন মানে কোষের যেই লেয়ারটা আছে ও সবাইকে কোষের ভেতরে এন্ট্রিতে পারমিশন দেয় না, কিছু কিছুকে কোষের ভেতরে এন্ট্রিতে পারমিশন দেয়, কিছু কিছুকে কোষের ভেতরে এন্ট্রিতে পারমিশন দেয় না। তার মানে ওর পর্দা হচ্ছে অর্ধভেদ্য, মানে ও কিছুকে ভেদ করতে দেয়, কিছুকে ভেদ করতে দেয় না, বা বৈষম্য ভেদ্য, ও বৈষম্য করে, ঠিক আছে। আচ্ছা, সো এই যে আমাদের অর্ধভেদ্য ঝিল্লি, এরপরে আরেকটা হচ্ছে আত্মপ্রজনন। কোষ কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম, যে কোনো ধরনের, কোনো সজীব মাধ্যম ছাড়া
কোষ হচ্ছে নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম, মানে একটা কোষ আরেকটা কোষকে বানাতে সক্ষম, যে কোনো মানে যে কেউ, হ্যাঁ, একটা কোষ হচ্ছে আরেকটা কোষকে বানাতে সক্ষম। অনেক ঠান্ডা লেগে গেছে, আমি এসিটা একটু বাড়াই দিই। হ্যাঁ, এসি অনেক ঠান্ডা হয়ে আছে। আচ্ছা ফাইন। সো এইবার যেটা বলছিলাম, জৈবিক ক্রিয়াকলাপ অর্ধবেদ্য ঝিল্লি আত্মপ্রজনন, কারণ তুমি এমসিকিউর জন্য এটা পড়ছো, তোমাকে কোথাও আসবে না, কোথাও বলবে না যে হ্যাঁ হচ্ছে কোষে এই লোই এবং সিকেবিজের সংজ্ঞা পুরোটা লিখো। ঢাকা ইউনিভার্সিটির রিটেনে মাঝে মাঝে এটা নিয়ে ঝামেলা করতে পারে, আদারওয়াইজ বলবে না। হ্যাঁ, তো তোমার দরকার নাই সংজ্ঞা মুখস্থ করা, তুমি হিট পয়েন্ট মুখস্থ করবা যে এই সংজ্ঞার মেন মেন পোর্শন কি ছিল। তুমি যদি এবার বইতে যাও তুমি দেখবা লেখা আছে কোষ হলো, এই যে দেখো, জৈবিক ক্রিয়াকলাপের একক, অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, যা কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। বুঝতে পারছো? সো তুমি জাস্ট অপশন পোর্শনগুলো নিবা, আর সংজ্ঞা তো আমি তোমাকে বুঝাই দিলামই। এরপরে কি হিকম্যান বলছে কোষ হলো জৈবিক গঠন ও কাজের একক। তাহলে আমাদের ইয়েটা কি হবে? জৈবিক গঠন কাজের একক, নিয়ন্ত্রণ এবং প্রজনন। তো নিয়ন্ত্রণ এবং প্রজনন কোথায় আছে? যা নিজের নিয়ন্ত্রণ এবং প্রজননে সক্ষম। এই দেখো, নিয়ন্ত্রণ এবং প্রজননে সক্ষম। এই সংজ্ঞাগুলোর মানে আত্মকথা যদি একদম ডিটেলসে বুঝতে চাও, আত্মকথা এটাই, তোমার শরীরে যা যা ঘটবে তার সব কিছু করবে কোষ, যে কোনো গঠন করবে কোষ, তারপরে তোমার যে কোনো ক্রিয়াকলাপ করবে কোষ, যে কোনো কিছু নিয়ন্ত্রণ করবে কোষ, যে কোনো কার্য করবে কোষ, কোষ প্রজনন করতে পারে, নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এইগুলাই বলা আছে। দেখো আবার সেম সংজ্ঞা, মৌলিক, গঠনগত এবং কার্যগত একক, সেম কথা। তো এইখানে যদি আমি 1 ঘন্টা ধরে তোমাদেরকে এটা বুঝাই, এটার কোনো আউটকাম নাই আসলে, কারণ এইটা তোমাকে জাস্ট পোর্শনগুলো জানতে হবে, যেন তুমি অ্যাডমিশন এমসিকিউতে, বিশেষ করে এই টাইপ অফ ভ্যাজেল এমসিকিউ মেডিকেলে দেয়, যেন একটা সংজ্ঞা চলে আসলো যে মৌলিক, গঠনগত, কার্যগত একক, এই সংজ্ঞাটা কে দিছে, এটা যেন জাস্ট তুমি বলতে পারো, সেই কারণেই হচ্ছে এটা দেওয়া হয়েছে। আচ্ছা ফাইন। এরপরে আমাদের চলে আসলো, আমাদের এইটা হচ্ছে ডান, আমাদের এটা হয়ে গেছে। তো আমাদের প্রথম টপিকটা আসলে ডান, আমরা এখন সেকেন্ড টপিকে যাব। তো সেকেন্ড টপিকে যাওয়ার আগে তোমাদের অনেকের মনের মধ্যে অনেক দুঃখ, এই দুঃখটা আমি একটু দূর করতে চাই। হ্যাঁ, মানে অনেক দুঃখ তোমাদের মনের মধ্যে, সেই দুঃখটা আমি একটু দূর করার চেষ্টা করি। আচ্ছা, সো এই দুঃখটা, আচ্ছা সো এই দুঃখটা আমি কিভাবে দূর করব একটু খেয়াল করো। এই যে এটা আমার নিজের বানানো ওয়েবসাইট না, বায়োনিনজা ওয়েবসাইট, এটা হচ্ছে তোমার সেই সেল। তোমাদের কি হয়, তোমরা ওই যে অস্থির হয়ে যাও, তোমাদেরকে তো বোঝানো যায় না কোনো কিছু। হ্যাঁ, এই যে এই সেলটা দেখায়, আমি যে 2-4 বার এমনি করে সেলটা ঘুরাই, অ্যান্ড এখানে তোমাদেরকে এইটা এটা দেখছো এটা বলি, তোমরা খুব খুশি হয়ে যাও, খুব খুশি হয়ে যাও যে আরে সেই মজা। হ্যাঁ, ওকে, আমি একটু চেক করতেছি ইউটিউবের কমেন্টগুলো। হ্যাঁ, এই যে আমি দেখো আসি না একটু আগে ইউটিউবে, ঠিক আছে ইউটিউবে আসি, খুঁজে দেখো ভালো করে, লাইভ সেকশনে গিয়ে খুঁজে দেখো, বুঝছো? আচ্ছা, সো এইটা একটা ঘুরান দিলে তোমরা অনেক খুশি হয়ে যাও। আমি আজকে ওয়েবসাইট দেখাই দিলাম, বাসায় সারাদিন এই সেল ঘুরাইতে থাকবা, ঠিক আছে? শুধু এই সেল ঘুরাইতে থাকবা না, আরো অনেক কিছু ঘুরানোর জায়গা আছে, আমি তোমাদের দেখাই, অনেক কিছু ঘুরানোর জায়গা আছে। খেয়াল করো, এই যে এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ক্লাসে ব্যাকটেরিয়া ঘুরাবা। এই আজকের ক্লাস হচ্ছে প্রোক্যারিওট বা আদিকোষের ক্লাস, এটার ক্লাসেও আবার এটা ঘুরাবা। এগুলো ঘুরায় জাস্ট সময় নষ্ট হবে। কেন হবে জানো? এইটা ঘুরায়ে পরীক্ষার হলে গিয়ে তুমি কি আউটপুট পাবা আমাকে বলো তো? এটা লিখে আসবে, এটা দেখা আসবে? একটা কথা বলি শোনো, তোমরা যে বইটা পড়ো, এই বইটা আমি ভাইজে ভাইজে খাইছি, ভাইজে একেবারে কড়কড়া করে ভাইজে খাইছি, এই কারণেই কিন্তু আমার ডিপার্টমেন্ট থেকে আমি টপার হয়ে বেরোইছি। সো এই যে এইটা যে আমি ভাইজে ভাইজে খাইছি, হ্যাঁ, আমি জানি যে কোনটা তোমাকে একদম ডিটেলস পড়তে হবে আর কোনটা বেশি ডিটেলস পড়তে গেলে তোমার মাথাটা ক্র্যাক হয়ে যাবে।
ডিটেলস পড়ানোর শেষ নাই। যেরকম এই অধ্যায়টা 10টা পর্বে শেষ করা যায়, কিন্তু লাস্টের পর্বে এখন জিনের অংশটা অনেক ইলাবোরেট করছে। জিনের অংশ মানে আমরা পড়ছি 4th ইয়ার 3rd ইয়ার 4th ইয়ার মিলায়ে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেও না। এই কারণে আমি ওইটা 2টা পর্বে ভাগ করছি। কারণ আমি জানি যে আমাদের মানে একদম বেস্ট টিচাররাও আমাদের মতো এত ম্যাচিউর ছেলেপেলেদেরকে এই জিন বুঝাইতে গিয়ে হিমশিম খাইছে। তো আমি তো এখনো ইউনিভার্সিটির টিচার না, আর নাই হচ্ছে তোমরা এত বড়, তো আমার তো অবভিয়াসলি তোমাদেরকে এটা বুঝাইতে গিয়ে হিমশিম খাইতে হবে। সেই কারণে আমি ওটা 2টা পর্বে স্প্লিট করছি। আচ্ছা, এবার প্রথম কোষের সৃষ্টি কিভাবে হলো, এটা জাস্ট একটা গল্পের মতো। ধারণা করা হয় আদি বায়ুমণ্ডলে যারা ছন্দ করে পাগল হয়ে যাও তাদের জন্য ছন্দ মানে কি নাই, তোমরা যা বলবা আপু ক্লাসে তো এমনটা নাই, আপুর ক্লাসে এমন কিচ্ছু নাই যেটা নাই, ঠিক আছে? আচ্ছা, সো মি এ হাজ আমি দিছি, যার পড়তে মন চায় ওটা পড়বা, আর আমার মতো যারা আছো দরকার নাই এটা পড়বা। মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প। পানি যখন হচ্ছে বায়বীয় ফর্মে থাকে তখন সেটা হচ্ছে জলীয় বাষ্প, বাট অবশ্যই এখানে অক্সিজেন ছিল না আদিম বায়ুমণ্ডলে। মানে অনেক না আসলে পৃথিবী মানে যখন আমাদের পৃথিবী সৃষ্টি হচ্ছে ওই রকম একটা ফেজে বলা যায়, বা সৃষ্টি হওয়ার মুহূর্ত এরকম ফেজটাতে তখন এগুলা ছিল, কিন্তু এটা ছিল না। এবার এইটা যে 4টা গ্যাসের কথা বললাম ওদের মধ্যে পরস্পর ঘর্ষণ হয় এবং জৈব অণু সৃষ্টি হয়। আপু জৈব অণু কি? জৈব অণু বা বায়োমলিকিউল হচ্ছে জীবের মধ্যে থাকা যে কোনো অণু। যেরকম আমার শরীরে গ্লুকোজ আছে, আমি চিনি খাইছি, আমি ডিম খাইছি, আমার শরীরে প্রোটিন আছে, এগুলো সব হচ্ছে বায়োমলিকিউল বা জৈব অণু। কারণ এটা আমার শরীরে আছে এই জন্য জৈব, আর এই অণুটা আছে, হ্যাঁ অণু বলতে আমি একদম রাসায়নিক পদার্থের কথা বলছি, এই জন্য এটা হচ্ছে রাসায়নিক পদার্থের যে অণু পরমাণু সেটা। আচ্ছা, এরপরে এখানে 2টো জিনিস আমরা এমসিকিউর জন্য পড়ব। মিলার এবং বানানটা কি ভুল আছে? আচ্ছা, মিলার এবং উরে, হ্যাঁ মিলার এবং উরের হচ্ছে পরীক্ষা, সাল পড়ার দরকার নাই। মিলার এবং উরের পরীক্ষা আমি পরীক্ষায় লিখে আসছি অনার্স 4th ইয়ারে থাকতে, অথবা 3rd ইয়ার হবে। আচ্ছা, ওইখানে আমাদেরকে এই চিত্রটা এক্সপ্লেন করতে বলছিল যে এই চিত্রতে আসলে কি ঘটনা ঘটছে। আমরা যে একটু বললাম না যে এই গ্যাস ছিল, দেন ওই গ্যাসগুলো একসাথে ঠাস করে ঘষা খাইছে, খেয়ে হচ্ছে বায়োমলিকিউলস হইছে মানে কি যে কার্বন হইছে, সরি শর্করা হইছে, আমিষ হইছে, তারপরে চর্বি হইছে, এগুলো সব হইছে। কেন হইছে সেটার ব্যাখ্যা এর মধ্যে আছে, যে এই যে আমাদের কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এটা মিলে শর্করা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন মিলে হচ্ছে আমাদের প্রোটিন। বাট এগুলো আমি এখন কেন শিখাইতে যাব প্রথম অধ্যায়ে, এগুলো তো শেখানোর জন্য 3rd চ্যাপ্টার আছে, আমি ওখানে শিখাবো। সো এখানে শুধু এইটুকু শিখাবো, আমি এর বেশি শিখাবো না, যেটা অপ্রয়োজনীয় সেটা আমি শিখাবো না। আচ্ছা, প্রয়োজনের অতিরিক্ত পড়ার আমি একবারেই লোভী না, ঠিক আছে? সো মি এ হাজ এই গ্যাসগুলোকে যদি আমি ইলেকট্রিক প্রবাহ দেই, ওনারা হচ্ছে এটা পরীক্ষাগারেই বানাতে সক্ষম হয়েছে। এই ঘটনাটা এই যে আলেকজান্ডার অপারিন এবং হ্যালডেন ওনারা কিন্তু এটা হচ্ছে বলছিলেন যে এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে আছে এবং এদের ঘর্ষণের কারণে জৈব অণু তৈরি হয়েছে, মানে এটা একটা প্রাকৃতিক ঘটনা, যেটা পরবর্তীতে মিলার এবং উরে বলেছেন যে এটা একটা প্রাকৃতিক ঘটনা আসলে না, এটা একটা হচ্ছে কি বলে এটারে, মানে এটা আমি পরীক্ষাগারেও তৈরি করে দেখালাম যে হ্যাঁ এমনটা হয়। আচ্ছা, বলে দিব দুলাল, হ্যাঁ। আচ্ছা, সো এই যে আমাদের এই যে ঘটনাটা, এই যে সিনারিওটা, এইটাই মিলার এবং উরের পরীক্ষা। ওনারা ওই গ্যাসগুলো দিয়ে ওই জৈব অণুটা বানাতে সক্ষম হয়েছে ল্যাবরেটরিতে। বাস এইটুকু জানলেই হবে। এটার প্রসিডিউর আমরা চিত্র দেখে দেখে লিখতাম, এটা তোমার শেখা লাগবে না, কারণ তোমার বইতে এগুলো নাই, তোমার বইতে এই লাইনটাই আছে। এবং এখান থেকে অ্যামিনো অ্যাসিড বানাইছিল ওরা। অ্যামিনো অ্যাসিড কি আপু? প্রোটিনকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, ডান। এর বিষয়ে কিছু শিখতে হবে না, আরও ডিটেলস আমরা পরে শিখব। প্রোটিনকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, সো অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস কি? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস হচ্ছে আদি জীব অনেক সরল ছিল এবং ধারণা করা হয় আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়েছে। তোমাদের বইয়ের অংশটা আমি দেখাই দিচ্ছি। এই যে বইয়ে এই অংশটা ছিল,
ওই অংশটাই আমি সুন্দর করে এতক্ষণ তোমাদেরকে বললাম। আচ্ছা ফাইন। এরপরে আমাদের চলে আসে, একটু খেয়াল করো, প্রথম কোষ কিভাবে তৈরি হলো। এটা একটা গল্পের মতো, আমি আগেও বলছি প্রথম কোষ কিভাবে তৈরি হয়েছে, এটা এক্স্যাক্টলি একটা গল্প। যেই গল্পে বলা হচ্ছে পলি ঝিল্লি আরএনএ নিউক্লিক কোষ, এটা হচ্ছে এই গল্পের স্টেপ। প্রথমে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে কিভাবে, ওই যে হাজ যে গ্যাসগুলো ছিল, মিথেন, পানি তো না, জলীয় বাষ্প। পানি আসলে কিন্তু অপশন হবে না, হ্যাঁ, কারণ পানি হচ্ছে লিকুইড, পানি দিয়ে হয় নাই, এটা জলীয় বাষ্প দিয়ে হয়েছে। তারপরে হচ্ছে জলীয় বাষ্প, হাইড্রোজেন, মিথেন এবং অ্যামোনিয়া। ঠিক আছে, আমি মেমোরি রিকল করে বললাম। সো এই চারটা গ্যাস যখন আমি লাইট দিছি, এরকম একটা ঘষা মারছি, বজ্রপাতের মতো একটা ঘষা মারছি, ও তখন অ্যামিনো অ্যাসিড আমাকে বানাই দিছে। এবং এইভাবেই এটা দিয়ে যে অ্যামিনো অ্যাসিড বানাইছে, এইটাই মিলার আর ইউরের পরীক্ষা। এরপরে অ্যামিনো অ্যাসিড যখন বানাইছে, তখন এই যে ছবিটা, এই যে অ্যামিনো অ্যাসিড বানাইছে, গভীর সমুদ্রে পলিমার তৈরি হয়েছে। যারা পলিমার বোঝো না তাদেরকে একটু বলে দিই, এক একটা অণু পাশাপাশি রেখে 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 যখন ঠাক করে অনেকগুলা হচ্ছে অণু একসাথে হয়ে যায়, তখন সেটাকে আমরা হচ্ছে পলিমার বলি। এক একটা অণু এরকম এরকম করে পাশাপাশি রাখবো, রেখে যখন এরকমভাবে আমি অ্যাকুমুলেশন করে ফেলবো, তখন সেটাকে আমি হচ্ছে পলিমার বলবো। এরপরে এটা গভীর সমুদ্রে কার্বন যৌগ এবং পলিমার তৈরি হয়েছিল, এবং এরপরে বাইলেয়ার তৈরি হয়েছে, ঝিল্লি। আমরা জানি যে কোষ হচ্ছে 2 লেয়ার বিশিষ্ট, এবং এই লেয়ার হচ্ছে লিপিড দিয়ে তৈরি, এবং এই লিপিডের সাথে ফসফরাস থাকে, তাই এর নাম ফসফোলিপিড। এটাও তোমার মুখস্থ করা লাগবে না, কারণ দ্বিতীয় পর্বের ক্লাসে তোমার বারবার এটা মুখস্থ হয়ে যাবে যে ফসফোলিপিড বাইলেয়ার কি জিনিস। এটা তোমার তখনই মুখস্থ হয়ে যাবে। তুমি আপাতত আজকে শিখো, যত দিন যাবে তোমার শিক্ষাটা আরো পূর্ণতা পাবে। এরপরে আরএনএ দ্বারা বংশগতি শুরু। প্রথমে কিন্তু ডিএনএ দিয়ে শুরু না, এবং এটা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসেও বলা হয়েছে যে আদি জীবন ছিল সরল, এবং যা হচ্ছে আরএনএ থেকে তৈরি হয়েছে। ফাইন। এবং প্রকৃত নিউক্লিয়াস তৈরি হয়েছে, এবং সেটা হচ্ছে ডিএনএ কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। মানে আগে হচ্ছে আরএনএ, তারপরে হচ্ছে ডিএনএ তৈরি হয়েছে। ডিএনএ যখন তৈরি হয়ে গিয়েছে, আমরা বলতে পারি যে প্রকৃত কোষ তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং সেখান থেকে প্রথম জড় উপাদানের সৃষ্টি। প্রথম কোষ অবশ্যই এই সকল উপাদান সবগুলোই জড় পদার্থ। আরএনএ ডিএনএ কিন্তু কোনো সজীব পদার্থ না। আরএনএ ডিএনএ একটা রাসায়নিক পদার্থ। এটা আমরা জীববিজ্ঞানে পড়ি বলে ভাবি যে এটা একটা অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তার মানে কি অ্যাসিড কি জীব না, অ্যাসিড তো জড়। সো এখান থেকে সৃষ্টি হয়েছে, এবং সকল জীবের আদি উৎস এই প্রথম কোষ থেকে হয়েছে। এই যে দেখো, খেয়াল করো, এইটা সেই কোষ যেখান থেকে বাদবাকি সকল কোষ হচ্ছে তৈরি হয়েছে, মানে বাদবাকি সকল জীব তৈরি হয়েছে, ব্যাকটেরিয়া, তারপরে এটা ওটা, এটা আস্তে আস্তে এইভাবে বলা হয় যে সবকিছু ওই একটা কোষ থেকে বাদবাকি সবাই তৈরি হয়েছে। এই ঘটনাটা আসলে এক্স্যাক্টলি আমাদের এইচএসসির জন্য একদমই ইম্পর্টেন্ট না। এটা অ্যাডমিশনের জন্য বাই চান্স টিচারদের মন চাইলে টিচাররা হচ্ছে রিটেনে দিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা মাথার উপর দিয়েই যাবে, এটা মাথার উপর দিয়ে জানার জিনিস। তোমরা এটা বারবার বারবার রিডিং পড়বা। এটা একটা গল্প, আগে এটা হইছে, তারপরে ওটা হইছে, তারপরে এটা হইছে, তারপরে এটা হইছে। এই যেমন গল্পের মধ্যে কি বলে, একটা রাজা ছিল, রাজা 2 রানীকে বিয়ে করছে, বিয়ে করার পরে এক রানী চলে গেছে। এক্স্যাক্টলি ওই গল্প, জাস্ট আর কিছুই না। এখন বিয়ে করার পর তো বাচ্চাও হইতে পারতো, বাট না, হয় নাই, ওই রানী চলে গেছে। এইরকমই ঘটনা এখানকার, বুঝতে পারছো? সো এইটা মাথার উপর দিয়ে যাবে, এইটা নিয়ে আমরা তো প্যারা খাবো না, কারণ এটা এত বেশি ইম্পর্টেন্ট না। জাস্ট আমি তোমাদের প্রমিস করছিলাম যে আমি সব কিছু তোমাদের পড়াবো, সেই জন্য পড়াচ্ছি। মজার টপিক হচ্ছে এটা, খুবই দারুণ একটা টপিক, এন্ডোসিম্বায়োসিস থিওরি। খুবই দারুণ একটা টপিক, এবং আমি এত সুন্দর করে এখানে লিখছি, তোমাদের জাস্ট বুঝতে এটা 2 সেকেন্ড লাগবে। 2 সেকেন্ড, আমাকে খালি জাস্ট 2 সেকেন্ড দিবা, আমি দেখো তোমাদেরকে এটা বুঝাই দিব। প্রথমে একটা আদি কোষ থাকে। তোমরা আদি কোষ আর প্রকৃত কোষ বোঝো, এটা আমরা একটু পরেই পড়বো। আমরা কিন্তু নবম অধ্যায়ের নবম দশম শ্রেণীতে দ্বিতীয় চ্যাপ্টারে হচ্ছে আদি কোষ প্রকৃত কোষ পড়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, সো এই যে আমরা আদি কোষ প্রকৃত কোষ যে পড়ে আসছি, একটু পরে আমি সেটা আবার পড়াবো। এই আদি কোষ পরবর্তীতে কি হয় দেখো, খেয়াল করে, এই আদি কোষ থেকে প্রকৃত কোষের সৃষ্টি হয়। আমরা জানি আদি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না। এই যে এটা একটা কোষ, এর মধ্যে নিউক্লিয়াস থাকবে না, এটা যদি আদি কোষ হয়।
আর যদি প্রকৃত কোষ হয় এটার মধ্যে নিউক্লিয়াস থাকবে। তো এই আদি কোষ থেকে যে একটা প্রকৃত কোষের সৃষ্টি হয় তার মধ্যে একটা ব্যাকটেরিয়া ঢুকে পড়ে। দেখো খেয়াল করে ছবিতে একটা ব্যাকটেরিয়া ঢুকে পড়ছে। এই যে ব্যাকটেরিয়াটা ঢুকে পড়ছে এইটা হচ্ছে বায়বীয় ব্যাকটেরিয়া। কেন? সবাত শোষণ অবাত শোষণ জানি না আমরা, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন হতে পারে, অক্সিজেনের অনুপস্থিতিতেও শ্বসন হতে পারে। এই ব্যাকটেরিয়াটা অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন করে। সাধারণত ব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে করে, বাট ব্যাকটেরিয়া উপস্থিতিতেও করতে পারে, অনুপস্থিতিতেও করতে পারে। তো এটা হচ্ছে বায়বীয় ব্যাকটেরিয়া, যারা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বা বায়ুর উপস্থিতিতে শ্বসন কার্য করে। ওইটা এর ভেতরে চলে আসে। যে পড়াশোনা করে নাই সে তোমার বলবে কি যে এটা বায়ুর ব্যাকটেরিয়া, সেজন্য বায়বীয় ব্যাকটেরিয়া, ঠিক আছে? বাট এমন না। বায়বীয় ব্যাকটেরিয়া বা অ্যারোবিক ব্যাকটেরিয়াম বলতে আমরা বুঝি যারা হচ্ছে সবাত শোষণ করে। এবং তোমরা অনেকেই হয়তো জানো না যে ব্যাকটেরিয়া সবাত শোষণও করে। ব্যাকটেরিয়া কিন্তু সবাত শোষণ করে। আচ্ছা, এইবার এই ব্যাকটেরিয়া যে ভেতরে ঢুকছে না, ও আস্তে আস্তে মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে। দেখো মাইটোকন্ড্রিয়ন হবে, কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে বহুবচন, মাইটোকন্ড্রিয়ন হচ্ছে একবচন। এবং এখান থেকে একটা প্রাণীকোষ তৈরি হয়। কেন? কারণ প্রাণীকোষের মধ্যে নিউক্লিয়াস থাকা উচিত এবং থাকা উচিত মাইটোকন্ড্রিয়া। সো একটা কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, তার মানে প্রাণীকোষ। এখন এর মধ্যে যদি আমি ক্লোরোপ্লাস্ট বানাতে পারি তাহলে এটা উদ্ভিদ কোষ হয়ে যাবে। সো আমরা সেম প্রসিডিউরে যাব, ওই প্রাণীকোষটাকেই নিব, ওর মধ্যে আরেকটা ব্যাকটেরিয়াকে ঢুকাবো যে ফটোসিনথেসিস করে, এবং ফটোসিনথেসিস করে বলে ওর নাম ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। যে ভালো পড়াশোনা করে সে ভালো স্টুডেন্ট, একইভাবে যে ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করে সে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এবং এরপরে এখানে হচ্ছে সে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যায় এবং একটা উদ্ভিদ কোষ তৈরি করে ফেলে। সিম্বায়োসিস কি? তোমরা আমার সাথে ক্লাস করতে আসছো, তোমরা বেনিফিট হচ্ছ, আমিও বেনিফিট হচ্ছি, এটা তোমরা জানো। সো এই যে দুজন মিলে যে বেনিফিট হলাম এটাই এন্ডোসিম্বায়োসিস। যেদিন তোমরা আমাকে বেনিফিট করতে পারবা না, আমি তোমাদেরকে বেনিফিট করতে পারবো না, তোমরা চলে যাবা, আর ক্লাস করবা না। এই সিচুয়েশনকে বলি এন্ডোসিম্বায়োসিস। যে জায়গায় এইভাবে একটা ব্যাকটেরিয়া ভেতরে ঢুকছে, ঢুকে মজা হবে, খেলা হবে, চিল হবে চিন্তা করছে, একটা ফটোসিনথেসিস ব্যাকটেরিয়া ঢুকছে, সেও একইভাবে চিন্তা করছে খেলা হবে, ও একদম ভেতরে থেকে গেছে, সহ অবস্থান করছে। এন্ডোসিম্বায়োসিস তোমরা পরে আরো অনেকবার শুনবা। এই কনসেপ্টটাই হচ্ছে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। কি মনে হচ্ছে? এটাই মাথার উপর দিয়ে যাচ্ছে আপু, এটাই মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, খুবই ভালো কথা। এইটা কোন কিসের উপর দিয়ে যাবে বলো? এই যে সবুজ যে কালিটা করা আছে এটা কিসের উপর দিয়ে যাবে? আপু এটা তো মহাকাশের উপর দিয়ে যাবে। ইয়েস, এটা মহাকাশের উপর দিয়ে যাবে। এই কারণে আমি ফ্লোচার্ট করে দিছি। ঘটনা এইটাই, ছবি ওইটাই যেটা রঙিন করছি, বাট লেখা বইয়ের ভাষ্যমতে এটা। কিন্তু ওইটার পরে তোমার এমন হবেই না যে তুমি এই লেখা বুঝতে পারো নাই। আমি যদি ভার্সিটির টিচার হতাম এবং আমাকে যদি বলা হতো যে কোশ্চিন করো ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য, আমি এই কোশ্চিনটা দিতাম ঢাকা ইউনিভার্সিটির রিটেনে। আমি দেখতাম যে বইয়ের প্রথম 2 পেজ কোনো একটা স্টুডেন্ট ভালো করে আসলেও পড়ছে, নাকি সে দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টার ফাটাই দিছে, বাট বইয়ের প্রথম 2 পেজই সে পড়ে নাই। সো আমি অবশ্যই, মানে একটা স্টুডেন্ট যে চান্স পাওয়ার ডিজার্ভ করে সে অবশ্যই বইয়ের এই শুরুর অংশটা মানে পড়বে, সেটা আমি ফিল করি। এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা থিওরি বলা যায়, যদিও এটা একটা হাইপোথিসিস টাইপ অফ, বাট এই জিনিসটা সে পারে কিনা। আচ্ছা, এইবার এন্ডোসিম্বায়োসিস কাকে বলে তো আপু পরীক্ষায় আসবে, তো সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য টপার্স ব্লুপ্রিন্ট থেকে সংজ্ঞা পড়ে ফেলতে হবে। একটু খেয়াল করি, এই যে এন্ডোসিম্বায়োসিস কাকে বলে, আমি এতক্ষণ যা বুঝাইছি সেটা, দ্যাটস আমি রিপিট করব না। এবং এন্ডোসিম্বায়ন্ট কারা? ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া। কেন? কারণ ওরা এন্ডোসিম্বায়োসিস করে, তাই যে ফটোসিনথেসিস করে সে ফটোসিনথেটিক, যে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া করে সে এন্ডোসিম্বায়ন্ট। ঠিক আছে, যে শিক্ষা দেয় সে শিক্ষক। সো এখান থেকে আমরা এটা পড়ে ফেলবো, আর যাদের নাই তারা বই থেকে পড়বো।
ফাইন। কোষের বৈশিষ্ট্য, এখানে আমি একটু বলি, পরীক্ষায় কোশ্চিনটা এইভাবে আসে, নিচের কোনটা কোষের বৈশিষ্ট্য নয়, মেডিকেল কোশ্চিন টাইপ অফ কোশ্চিন, নিচের কোনটা কোষের বৈশিষ্ট্য বা কি বলে এটারে বোর্ড পরীক্ষায় আসতে পারে। ব্যাপারটা কি জানো, এখানে যা যা আছে তোমরা সব বুঝো, যে গাঠনিক আণবিক উপাদান থাকে, কাঁচামাল ভেতরে প্রবেশ করে গ্রহণ করে, শক্তি নেয়, প্রয়োজনীয় অণু বানায়, শর্করা অণু বানাচ্ছে, প্রোটিন বানাচ্ছে, ভালোভাবে বেড়ে ওঠে, বাইরে একটা টোকা মারলে কোষ একবারে এরকম করে ওঠে, অভিযোজন করে। এইটা তোমাদের এখন থেকে করা স্টার্ট করতে হবে। হ্যাঁ, এই যে এসএসসি রেজাল্ট দিবে না, ওই দিন থেকে অভিযোজন করা শুরু করতে হবে। যারা বাসায় থাকবা তাদেরও করতে হবে, যারা ঢাকায় আসবা তাদেরও করতে হবে। প্রিপেয়ার হয় এটার জন্য। কোষ কিন্তু টিকেই থাকে এই কারণে, কারণ ও অভিযোজন করে। বিপাক বা মেটাবলিজম বুঝাবো আমি, তোমাদের পরিপাক আর বিপাক নিয়ে অনেক কনফিউশন থাকে, এটা আমি বুঝাবো। হোমিওস্ট্যাটটা আমি বুঝাবো। মৃত্যুবরণ করে, এটা বোঝানোর কেসে, এটা তো আমাকে মরে গিয়ে দেখাইতে হবে তাইলে। জিনগত তথ্য ধারণ করে, প্রজন্মান্তরে সঞ্চারণ করে। এটা খুব কনডেন্সড ভার্সন এখানে লেখা আছে। তোমরা যদি এটার বইয়ের ভার্সনে যাও তাহলে খেয়াল করবা, বইয়ের ভার্সনটা হচ্ছে এমন, এই যে বাম সাইডেরটা খেয়াল করো, ডান সাইডে তো চিত্র, এই যে ওইটারই একদম জিস্ট কথাগুলো লেখা আছে। তোমরা একবার বই রিডিং পড়বা, তারপর আমি যেগুলো বলতেছি সেগুলো সারা জীবন পড়তে থাকবা। ডান। একজন কোশ্চেন করছিলা, খুবই ভ্যালিড কোশ্চেন, আপু কোষ কাকে বলে আসলে কোন সংজ্ঞা দিব? এইচএসসি বোর্ড পরীক্ষায় কোষ কি এরকম যদি সংজ্ঞা আসে, তোমার যেটা মনে থাকবে তুমি সেটা দিবা, বাট কোনো বিজ্ঞানীরটা বলে দেওয়ার দরকার নাই। তুমি কোষ সম্পর্কে যেই যেই বৈশিষ্ট্যগুলো জানো, যেরকম যে এখানে যে 10টা বৈশিষ্ট্য দেখালাম, এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি জানো, তুমি এই বৈশিষ্ট্যগুলোই কমা কমা দিয়ে লিখলে, যে যা এরকম করে, যা ওরকম হয় এরকমভাবে লিখলেই হয়ে যাবে। 3টা বৈশিষ্ট্য দিলে বেস্ট। আর অবশ্যই কোষ হচ্ছে জীবদেহের গঠনগত মৌলিক একক, এটা লিখলেও টিচার 1 দিবে, কারণ সৃজনশীলে ওইখানে মার্ক কাটার অপশন নাই, তুমি অ্যান্সার কারেক্ট দিয়ে দিছো, বুঝছো? তো ওইটা নিয়ে এত প্যারা নিতে হবে না, মানে যেটা নিয়ে প্যারা নেওয়া দরকার সেটা নিয়ে নাও, ওইটা নিয়ে প্যারা নিতে হবে না আসলে, বুঝছো? তো ওইটা যেরকম ইচ্ছা সেরকম লিখতে পারবা। আচ্ছা, এবার আমরা বুঝবো হোমিওস্ট্যাট কি, মানে হোমিওস্ট্যাটিস কি। আচ্ছা, হোমিও, হ্যাঁ, আর হচ্ছে স্ট্যাটিস্টিক। হোমিওস্ট্যাট, আচ্ছা এটার ইংলিশটা কি ভুল হইছে এখানে, হোমিওস্ট্যাটিস্টিক, হ্যাঁ, তো এই যে এখানে লিখছে হোমিওস্ট্যাটিস্টিক, আচ্ছা ঠিক আছে। সো হোমিওস্ট্যাটিস্টিকটা কি বুঝায়? স্ট্যাটিস্টিক মানে কি? যেটা স্থির থাকে, যেটা নড়াচড়া করে না, যেটা স্ট্যাবল কন্ডিশনে থাকে। হোমিও মানে হচ্ছে একই, হোমিও। আচ্ছা, হোমিওপ্যাথি কি তোমরা কি জানো? হোমিওপ্যাথিতে আমি যতদূর শুনছি, যদি আমি ডাক্তারি পড়াশোনা করিনি, বাট আমি হোমিওপ্যাথির উপর খুব বিশ্বাসী একজন মানুষ, তোমার প্রেশার বাড়ালেও বেড়ে গেছে অথবা কমে গেছে, তোমাকে একটাই ওষুধ দিবে হোমিওপ্যাথি থেকে। কেন? আমরা তো মানে মনে করো অ্যালোপ্যাথিতে ডিফারেন্ট ওষুধ খাই, কেন দিবে হোমিওপ্যাথিতে একটা ওষুধ? কারণ যাই দিক ও আসলে তোমার প্রেশারটা এমন জায়গায় নিয়ে যাবে যেটা তোমার জন্য স্টেবল, মানে ওই যে 80 120 যেটা, সেটাতে নিয়ে যাবে। সো ব্যাপার হচ্ছে কমলেও ও বাড়ায় সেটা ব্যালেন্স করবে, বাড়াইলেও ও সেটা কমাইয়ে ব্যালেন্স করবে। এইটাই হোমিও, যে ও সিচুয়েশন যাই হোক, এই যে বাইরে যে এত ঘটনাগুলো ঘটতেছে একটা কোষের মধ্যে, ও সব কিছু বাদ দিয়ে ও হচ্ছে সুন্দরভাবে এই যে পরিবেশের তারতম্যের মাঝে অভ্যন্তরীণ স্থিতিটা রক্ষা করবে। অর্থাৎ শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, কোষের তাপমাত্রা বেড়েছে, ও এটাকে তাপমাত্রা হচ্ছে কমানোর চেষ্টা করবে। তাপমাত্রা কমে গেছে, ওটাকে বাড়ানোর চেষ্টা করবে। পানি বেশি ঢুকে গেছে, ও পানি বের করে দিবে। পানি বেশি নাই, ও পানি ভেতরে আনবে। এইটাই হোমিওস্ট্যাটিস। ডান। এরপরে চলে আসি, হ্যাঁ, বিপাক বা মেটাবলিজম। আচ্ছা, এটার একটা সুন্দর সংজ্ঞা টপার্স ব্লুপ্রিন্টে হচ্ছে দেওয়া আছে, আমি এখান থেকে একটু দেখা দিচ্ছি। আচ্ছা, টপার্স ব্লুপ্রিন্টের প্রথম চ্যাপ্টার কিন্তু সবার জন্য, সরি প্রথম চ্যাপ্টার না, প্রথম পর্বটা কিন্তু সবার জন্য উন্মুক্ত। তোমরা এইচএসসি বায়োলজি বাই তুন্দ্রা রিজন গ্রুপের ফিচার সেকশনে চেক করবা, এটা আছে। আচ্ছা, সো মেটাবলিজম বা বিপাক কি, এইটারও একটা সুন্দর ছবি কিন্তু ডান সাইডে আছে। একটা কোষের মধ্যে যা যা ঘটনা ঘটে, সালোক সংশ্লেষণ, শ্বসন, আর কি কি আছে, পরিপাক, যা যা মানে হচ্ছে এই যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, গ্লাইকোলাইসিস, গ্লুকোজ তৈরি, এটা সেটা যা যা ঘটে, একটা কোষের মধ্যে যা যা ঘটবে সবগুলো একসাথে হচ্ছে বিপাক বা মেটাবলিজম। তাহলে আপু পরিপাক কি? ওই যে তুমি খাও, খাওয়ার পরে তোমার খাবার যে একদম সরল ফর্মে ট্রান্সফার হয়, ওটা পরিপাক।
আচ্ছা, সো এবার একটু যাই। হ্যাঁ, কোষের মধ্যে প্রতি মুহূর্তে যে হাজারো বিক্রিয়া ঘটে যা জীব দেহকে কর্মক্ষম রাখে তাকে হচ্ছে আমরা জীবের বিপাক বলি। একেবারে সহজ একটা টপিক, ঠিক আছে? সো আমরা 3 নম্বর টপিকও ডান করে ফেললাম। 4 নম্বর টপিকটা সবচেয়ে ছোট, কোষবিদ্যা কি, কোষতত্ত্ব কি। কোষবিদ্যার ইংলিশটা হচ্ছে সাইটোলজি। সাইটোস মানে হচ্ছে সেল, লোগোস মানে হচ্ছে আলোচনা, সেল নিয়ে আলোচনাকে সাইটোলজি বলি, অর্থাৎ কোষ এবং কোষের যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনায় সাইটোলজি। কোষবিদ্যার জনক রবার্ট হুক, আধুনিক কোষবিদ্যার জনক কার্ল পি সোয়ানসন। তোমরা লিখে নাও এই কথাটা যে আজকে আমি বলছি, কোষবিদ্যার জনককে, আধুনিক কোষবিদ্যার জনককে। অ্যাডমিশনের সময় এইচএসসির আগে পরে 10-20টা বই পড়বে, 10-20টা বইয়ে 10-20 রকম লেখা থাকবে। আপু কোষের জনক তো বইতে এটা লেখা আছে, কিন্তু অমুক জায়গায় তো এমনটা আছে, তাইলে কোনটা লিখব? এই যে বলে দিলাম, কোষবিদ্যার জনক রবার্ট হুক, আধুনিকের জনক কার্ল পি সোয়ানসন। সোয়ানসন কি? যে হচ্ছে স্মার্ট, আধুনিক, এস ফর স্মার্ট, এস ফর সোয়ানসন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে কোষতত্ত্ব কে প্রদান করছে? হোয়াট ইজ কোষতত্ত্ব আমরা একটু বুঝি। কোষতত্ত্বের মূল কথা হচ্ছে এই 3টা, এইটা তোমরা পড়বা। এইটা হচ্ছে অনুধাবনমূলকের জন্য ইম্পর্টেন্ট, ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে জীব কোষ দ্বারা গঠিত। জীব কোষ বা জীবনের গাঠনিক ও কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক। তোমরা এগুলো সবই বুঝো, জাস্ট একদম শর্ট করে দিছি বইতে, কিন্তু এটা একটু লঙ্গার ভার্সন আছে। সকল কোষ পূর্বাবস্থিত কোষ থেকে সৃষ্টি। কিভাবে মনে রাখবো? প্রতিটা জীব কোষ দিয়ে গঠিত, এবং কোষ জীবের গাঠনিক এবং কার্যকরী ক্ষুদ্রতম একক। প্রতিটা জীব কোষ দিয়ে গঠিত হবে, তার মানে গাঠনিক বা কার্যকরী এককই হচ্ছে আমাদের কোষ। এরপরে সকল কোষ পূর্বাবস্থিত কোষ থেকে সৃষ্ট। সকল কোষ পূর্বাবস্থিত কোষ থেকে হচ্ছে সৃষ্টি হবে। সো এইটাই হচ্ছে আমাদের একদম পারফেক্ট মূল কথা, এবং এটা প্রদানকারী হচ্ছে স্লেইডেন, সোয়ানসন, ভিরশাও বা ভিরচু, রুডলফ ভিরচু। এই 3টা নাম অবশ্যই পড়তে হবে, এইগুলো না পড়লেও হবে, বাট লাল কালি করা যেটা সেই নাম 3টা পড়তে হবে। সেল থিওরি, সেল তত্ত্বকে দিছে, মানে সেল ডক্ট্রাইনকে দিছে, এবং হচ্ছে আমাদের সেল থিওরির মূল কথা কি, এইটুকুই। এইটাতে বেশি টাইম ওয়েস্ট আমি করলাম না। আচ্ছা, ওই যে এখানে ছবিটাও সুন্দর করে দেওয়া আছে, দেখো খেয়াল করে, একদম ডান। আচ্ছা, এরপরে আমাদের 5 নম্বর টপিকে চলে আসছি। আমরা কিন্তু ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি আস্তে আস্তে, তোমরা ফিল করতে পারবা হয়তো। এরপরে আমরা যেটাতে আসতেছি সেটা হচ্ছে কোষের প্রকারভেদ। তো কোষ অনেক কিছুর উপর ভিত্তি করে হচ্ছে প্রকারভেদ করা হয়। আমি একটু বইটাও তোমাদেরকে দেখিয়ে দিই। কোষ অনেক কিছুর উপর ভিত্তি করে প্রকারভেদ করা হয়, একটু খেয়াল করো। এই যে এই পর্যন্ত পড়ে ফেলেছি আমরা, হ্যাঁ, এই পর্যন্ত। লোই এবং সিকেভেজের সংজ্ঞা আবার দিছে, বিপাক আবার দিছে, আমরা কোষ প্রকারভেদ থেকে স্টার্ট করতেছি। তোমরা একটু জাস্ট কুইক একটা লুক দাও, কোষ প্রকারভেদের অবস্থাটা দেখছো? হ্যাঁ, দেখছো কোষ প্রকারভেদের অবস্থা? আচ্ছা, এখানে আরো একটা জিনিস খেয়াল করো, আদি কোষ এবং প্রকৃত কোষের প্রথমে একটা বর্ণনা আছে, খেয়াল করছো? তারপরে একটা কি আছে, পার্থক্য আছে। আমি সারা জীবন যখন এই অংশ পড়তে যাইতাম আমার খুবই বিরক্ত লাগতো, এই কারণে ওই অংশের মধ্যে যে কথাগুলো আছে সেগুলো আবার পার্থক্যতে আছে, আবার কিছু কথা যেটা পার্থক্যতে আছে সেটা আবার ওই অংশে নাই, আবার ওই অংশে আছে পার্থক্যতে নাই। এই সমস্যার সহজ সমাধান আমি করে দিয়েছি টপার্স ব্লুপ্রিন্টে। আমি পার্থক্যের মধ্যে বইয়ের সবগুলোকে একসাথে অ্যাকুমুলেশন করছি। তুমি টপার্স ব্লুপ্রিন্ট থেকে জাস্ট পার্থক্যগুলো পড়বা, আমি তোমাকে মার্ক মাই ওয়ার্ড একটা শব্দ বাদ নাই সেখানে, সবগুলো আমি অ্যাকুমুলেশন করে দিছি, ঠিক আছে? সো চিন্তা করার দরকার নেই। তাহলে আমরা কোষের প্রকারভেদের ভিত্তি 3টা। একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজ, শরীরে আমার কি কাজ করছে, ও কি দেহ গঠন করছে নাকি ও জনন কোষ বানাচ্ছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের গঠন, যেটা আমরা পড়ছি আগে, তারপর আমি পড়াবো। সেটা হচ্ছে যে প্রাককেন্দ্রিক, মানে হচ্ছে ভালো নিউক্লিয়াস, সরি খারাপ নিউক্লিয়াস, আর আরেকটা হচ্ছে সুকেন্দ্রিক, যেটা হচ্ছে ভালো নিউক্লিয়াস। আর আরেকটা হচ্ছে এই সুকেন্দ্রিক মানে প্রকৃত কোষের উপর ডিপেন্ড করে
আবার 2 ভাগে ভাগ করছে, মানে প্রকৃত কোষীরা 2 ভাগে, একটা উদ্ভিদ কোষ একটা প্রাণী কোষ। প্রকৃত কোষীর মধ্যে আবার 2টা ডিভিশন আছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। সো এই 3টা ভিত্তি কোষ, তোমরা এখন অনেক বড় হইছো, তোমরা এখন আর ওইভাবে পড়বা না জীব 2 প্রকার, উদ্ভিদ আর প্রাণী, এরকম হয় না। এখন হচ্ছে যে কোনো কিছুর প্রকারভেদের আগে তোমাকে বলবে এই প্রকারভেদের ভিত্তি কি কি, অর্থাৎ যে কোনো কিছুকে এইটার ভিত্তিতেও করা যাবে ওইটার ভিত্তিতেও করা যাবে। হ্যাঁ, একটা ক্লাসে স্টুডেন্ট আছে, বলবে না যে স্টুডেন্ট কয় প্রকারের আছে, খালি ভালো আছে আর খারাপ আছে, না। জেন্ডারের উপর ডিপেন্ড করে হচ্ছে ক্লাসিফিকেশন করো, হাইটের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করো, আগে ভিত্তিগুলো ডিসাইড করবে। এখন তোমরা বড় হয়ে গিয়েছো, ভিত্তিগুলো ডিসাইড করবে, দেন ক্লাসিফিকেশনে যাবে। সো এটা হচ্ছে অঙ্গতন্ত্র গঠনকারী, এটা হচ্ছে জননাঙ্গে মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় হচ্ছে জনন কোষ, জননাঙ্গে উৎপন্ন হয় জনন কোষ। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, আমি চাইলে তোমাদেরকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এখন অনেক বুঝাইতে পারি, যেরকম স্লাইডেও দেখো ছবি আছে, এটা হ্যাপ্লয়েড 1 সেট ক্রোমোজোম, এটা ডিপ্লয়েড 2 সেট ক্রোমোজোম, বাট আমি বুঝাবো না, কারণ আমার মাথার মধ্যে মানে আজের জিনিস ভরা না। এই জিনিসটা বুঝানোর অফুরন্ত সময় আমি 2য় চ্যাপ্টার কোষ বিভাজনে পাবো, ওইখানে তোমার এটা বোঝাটা বেশি জরুরি, এখানে এটা বোঝা জরুরি না তোমার জন্য। সো একে জায়গাটাতে আমি পার্টিকুলারলি এই টপিকটা স্কিপ করবো, বাট আমি তোমাদেরকে তাও দেখাই দিলাম যে আপু এটা ডিটেলস বোঝানি, বাবা আমি জানি কোনটা কখন ডিটেলস বুঝাতে হবে, ওই যে মাথার উপর দিয়ে যাবা ওই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করি তোমাদের ভালোর জন্য। হ্যাঁ, আচ্ছা, উদাহরণ তো খুবই সিম্পল, উদাহরণগুলো দেখে নিও, বাট উদাহরণগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, এরপর নিউক্লিয়াসের গঠনের উপরে আমরা আগে এটা জেনে নিব, নিউক্লিয়াস একটা ইংলিশ শব্দ যার বাংলা হচ্ছে কেন্দ্রিকা এবং এটার গ্রিক হচ্ছে ক্যারিওন। এটা গ্রিক, এটা তো মোটা কেন, আচ্ছা এটা কি, এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে বাংলা। তাহলে প্রোক্যারিওটিক, প্রো মানে আদি, আদি কোষ, আদি কেন্দ্রিক, এই যে আদি কেন্দ্রিক, প্রাক কেন্দ্রিক, প্রাক মানে হচ্ছে আগের কথা, প্রাগৈতিহাসিক মানে ইতিহাসেরও আগের ইতিহাস। প্রকৃত কেন্দ্রিক, সুকেন্দ্রিক মানে পারফেক্ট কেন্দ্র, প্রকৃত কোষ, ইউক্যারিওটিক সেল। ডান। সবাই আমাকে একটু বলো তো, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে ইন্টারাকশন করা হয়নি, সবাই আমাকে একটু বলো তো তোমরা বুঝতে পারছো কিনা, বুঝাতে কোনো সমস্যা আছে কিনা, একটু কমেন্টে রেসপন্স করো যারা যারা ক্লাস করতেছো। আচ্ছা, ক্লাস স্লাইড দেওয়া হবে কিনা এটার অ্যান্সার হচ্ছে ক্লাস স্লাইড নেওয়ার তোমার প্রয়োজন নাই। কেন নাই? কারণ তুমি আগে হচ্ছে ওয়েবসাইটে ক্লাস শেষ হওয়ার পরে তুমি ওয়েবসাইটে যাবা, যে দেখবা যে ক্লাসের ভিডিওটা আপলোড হয়ে গেছে, ভিডিওর সাথে সাথে তোমার হচ্ছে টপার্স ব্লুপ্রিন্ট আপলোড হয়ে গেছে, দাগানো বই আপলোড হয়ে গেছে। ক্লাস স্লাইডটা টপার্স ব্লুপ্রিন্ট থেকেই ম্যাক্সিমাম অংশ নেওয়া থাকে, সো তুমি টপার্স ব্লুপ্রিন্ট পড়লেই হচ্ছে, অযথা আবার ক্লাস স্লাইড তো তোমার আলাদা করে পড়ার দরকার নাই। বুঝতে পেরেছো? ঠিক আছে, ফাইন। তো এইভাবে এই জিনিসটা হচ্ছে ডিভিশন করা আছে, এই হচ্ছে ভাবে তোমার জাস্ট হচ্ছে এই 2টা ভাগে এটা ভাগ করা হয়েছে। এখন ওই যে যেটা বললাম বইয়ের মধ্যে খুবই ভেজাল পাকাইছে, আর এখানেও আবারও দেখাই দিচ্ছি, ওই যে যাদের মনের মধ্যে অনেক ইচ্ছা, যদিও আমি ক্লাসের মধ্যে অপ্রাসঙ্গিক জিনিস করতে পছন্দ করি না, তারপর আমি বাধ্য হচ্ছি দেখাতে, এই যে এই ওয়েবসাইটে ঢুকে ঢুকে এই যে যতবার দেখতে মন চায়, হ্যাঁ এই ব্যাকটেরিয়াকে দেখবা, এটা হচ্ছে একটা আদি কোষ, এটাকে তোমার যতবার দেখতে মন চাই যে এরকম এরকম করে ঘুরাই সব কিছু দেখবা, ঠিক আছে? আমি তোমাকে এমনিই বুঝাই দিব, তুমি আমার এমনি পড়ানোতেই বুঝতে পারবা, এটা ঘুরানোর দরকার নেই আমার। আচ্ছা, এটা জাস্ট সময় নষ্ট, খেয়াল করো। বইয়ের মধ্যে তো অনেক বাজেভাবে, মানে বাজেভাবে তো বলা ঠিক না, আচ্ছা বইয়ের মধ্যে তো অনেক মানে ভেজাইলা অপশন আছে, আমরা একটা সহজ অপশনে যাই, সেটা হচ্ছে টপার্স ব্লুপ্রিন্টে। এটা যেহেতু পার্থক্য, তো এটা আর আমি ইয়ে থেকে তুলি নাই, আমরা খেয়াল করি একটু, এই যে দেখো খুব সুন্দর করে টপার্স ব্লুপ্রিন্টে এটা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা একটা একটা করে অংশ দেখি। প্রথম কথা তো তোমরা জানো রাইট, যে নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত। তো নিউক্লিয়াস সুগঠিত মানে ওখানে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিওঝিল্লি সব কিছু থাকবে। আর সুগঠিত না, সরি, আর এখানে সুগঠিত তার মানে এখানে সব কিছু থাকবে। এটা সুগঠিত তাই এটাতে সব কিছু থাকবে, এটা সুগঠিত না তাই এটাতে সব কিছু থাকবে না।
ফাইন। এরপরে আসি হচ্ছে আমার ডিএনএ। সো ডিএনএ যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিএনএ হচ্ছে বৃত্তাকার, কুণ্ডলিত এবং হিস্টোন প্রোটিন থাকে। আমি একটু বুঝাই। যখন আমরা একটা আদিকোষের কথা বলছি, ওর ডিএনএটা পারফেক্ট না, যেরকম এর ডিএনএটা খুবই পারফেক্ট, তুমি খেয়াল করবা এর ডিএনএটা একদম এরকম একটা পারফেক্ট ডিএনএ, তার মানে এটা সূত্রাকার ডিএনএ। দেখো সূত্রাকার ডিএনএ, দুইটা প্রান্ত আছে এবং এখানে অনেক ডিএনএ থাকে। আর এর মধ্যে এই ডিএনএটা হচ্ছে গোল, এরকমভাবে কুণ্ডলিতভাবে থাকে। তুমি একটু আগে ছবি দেখছো, আমি তোমাকে দেখাইছি। এবং এখানে একটা ডিএনএ থাকে। তাহলে ব্যাপারটা বুঝো, শেপ কেমন, কিভাবে থাকে এবং কয়টা থাকে। এবং এরপরে হচ্ছে এখানে একটা প্রোটিন থাকে না, এটা হচ্ছে এক টাইপ অফ প্রোটিন, হ্যাঁ, হিস্টোন প্রোটিন থাকে না। এখানে হচ্ছে হিস্টোন প্রোটিন থাকে। এইটার বেশি তোমাকে আমি আর কি এখানে বুঝাবো, একদম ঢুকে এখানে বোঝানো সম্ভব না। প্রথম পয়েন্ট হচ্ছে তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা ভালো না, তাই ওর কিচ্ছু থাকে না। এখানে নিউক্লিয়াস ভালো, তাই নিউক্লিয়াসের সবগুলো পোর্শন থাকে। ডিএনএ কেমন, ডিএনএর শেপ কেমন, ডিএনএ কয়টা থাকে, এবং ডিএনএতে এখানে হিস্টোন প্রোটিন থাকে না, ওখানে হিস্টোন প্রোটিন থাকে। এরপরে তোমরা জানো এখানে রাইবোজোম থাকে, আর অন্য কিচ্ছু থাকে না। এখানে রাইবোজোম এবং সব কিছুই থাকে। এরপরে এখানে যে রাইবোজোম আছে, এইখানকার রাইবোজোম হচ্ছে 70S, এখানকার রাইবোজোম হচ্ছে 80S। খেয়াল করছো? এই এস কি, এটা ডিভিশন কি, রাইবোজোম পড়ার সময় আমরা সেটা শিখব, এখন সেটা আমরা শিখব না। ফাইন। এরপরে আমাদের পুষ্টি, পুষ্টি মানে হচ্ছে ও কিভাবে খাবার দাবার গ্রহণ করে। তো এটা সেম, কারণ এখানে আসলে অনেকে আছে তো। আর রাজ্য অনুযায়ী উপক্রমণিকার ক্লাস করছো, তারাও জানো। আচ্ছা, এরপরে এস কি, এস আমরা রাইবোজোমের সময় বুঝবো, এখন বোঝার প্রয়োজন নাই এস, হ্যাঁ, ওখানে আরো ডিটেলস করে আমি বলবো। এটা এস হচ্ছে রাইবোজোম একটা একক, আপাতত এভাবে ধরো, ঠিক আছে? ফাইন। তো এরপরে আমরা যেটা বলতেছি রাজ্য, এখানে শুধু মনেরা রাজ্য, মানে প্রোক্যারিওটসের মধ্যে শুধু মনেরা রাজ্য থাকে, আর ইউক্যারিওটসের মধ্যে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমিলিয়া এরা সবাই থাকে। সাইটোস্কেলিটন কি, কোষের মধ্যে কোষীয় কঙ্কাল থাকে, তাদেরকে ইংলিশ নামটা সাইটোস্কেলিটন। ওইটা এখানে থাকে না, ওইটা এখানে থাকে। আরএনএ পলিমারেজ, এটা হচ্ছে আমাদের এখানে এক প্রকার, এটা একটা এনজাইমের নাম। আমি একটু তোমাদেরকে বলে দিই, এই তিনটা টপিক এই অধ্যায়টা শেষ হতে হতে ডিটেলসে বুঝে যাবা, যে পলিমারেজ এই অপেরন কি, তারপর হচ্ছে ডিএনএ আরএনএ পলিমারেজ কি, এই তিনটা টপিক তোমরা এই অধ্যায় শেষ হতে হতে বুঝে যাবে। ইভেন এই যে ট্রান্সলেশন কি, এগুলো তোমরা বুঝে যাবা। আপাতত কোষ বিভাজন এবং শ্বসন পড়বা, ঠিক আছে? যেখানে কোন ধরনের শ্বসন হয়, কোন ধরনের কোষ বিভাজন হয়, ইন্ট্রন কি, এগুলো সব বুঝে যাবা। এখন এটার মধ্যে আমরা না যাই, এটার মধ্যে গেলে আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, আমরা এতক্ষণ যা পড়ছি সব ভুলে যাব। বুঝতে পারছো? ঠিক আছে, ফাইন। এরপরে হচ্ছে লাস্টে উদাহরণ। এই পার্থক্যটা পড়লে বইয়ের এই অংশটা পড়ার দরকার নাই, অটো কভার হয়ে যাবে, ঠিক আছে? ফাইন। এরপরে আমাদের যে অংশটা চলে আসতেছে, আর আদিকোষ প্রকৃত কোষ, আমি একটু এই পয়েন্টটা একটু উল্লেখ করি। আজকের ক্লাসের সব কিছু আমি বুঝাই দিচ্ছি, শুধুমাত্র আদিকোষ এবং প্রকৃত কোষটা তুমি একটু ট্রাই করো নিজে থেকে বোঝার, না হলে তো আমার যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ আছে সেটাতে তোমরা জানাবা, আমি ভয়েস দিব। সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। তন্দ্রা আপুকে লাইফে সবসময় তোমরা পাবা না, সব সাবজেক্টের বেস্ট টিচার পাবা না, নিজেদের বোঝার ক্ষমতাটা একটু বিল্ড আপ করতে শিখতে হবে। যদিও আমি অনেকটাই বুঝাই দিছি যা যা তোমার জন্য প্রয়োজন, আর যেগুলো প্রয়োজন না ওগুলো আমি ভেতরে ঢুকছি না, কারণ অধ্যায় শেষ হতে হতে তুমি বুঝে যাবা। বাট এইটা তোমাদের বোঝার জন্য আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? ডান। এইখান থেকে একটা জিনিস আপু বুঝাই দিবে, নিউক্লিওয়েড কি। এটা একটা আদিকোষ, এটা একটা ব্যাকটেরিয়া। আচ্ছা, এরপরে এর মাঝখানে এই অংশটা হচ্ছে নিউক্লিওয়েড। তোমরা একটা জিনিস বুঝো, একটা কোষ, এর ভেতর নিউক্লিয়াস আছে, এর ভেতর ডিএনএ আছে, তার মানে নিউক্লিয়াস দিয়ে ডিএনএটা আটকানো। কিন্তু এটা একটা কোষ, এটাতে নিউক্লিয়াস নাই, এই যে নিউক্লিয়াসটা নাই, এটা নিউক্লিয়াসটা নাই। তার মানে কি, ডিএনএটা এমনভাবে পড়ে আছে, এই যে দেখো ডিএনএটা এমনভাবে পড়ে আছে। এইভাবে আদি কোষে যে ডিএনএটা পড়ে থাকে, সেই যে রিজিয়নটা, সেটাকে নিউক্লিওয়েড বলে। এটারও ভার্সনটা খেয়াল করি, এটার যে অংশটা, এটা কোথায় আছে,
দেখো খুব সুন্দর করে সংজ্ঞা লেখা আছে। আদিকোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থানকারী এই বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে নিউক্লিয়েট বলে। আমরা জানি আদিকোষে বৃত্তাকার ডিএনএ থাকে, সেই অঞ্চলকে আমরা নিউক্লিয়েট বলবো। ডান, ঠিক আছে। সায়েন্টিফিক নাম কি পড়া লাগবে সেটা এখানে দেওয়া আছে। সো সায়েন্টিফিক নাম এখানে একটা, আচ্ছা আগে আমরা ইয়েটা পড়ে নিই, প্রকৃত কোষের যে দুইটা, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে, সৃজনশীল প্র্যাকটিস যেটা থাকবে সেটার জন্য তোমাকে এটা জানতে হবে। কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর থাকে না। কোষ গহ্বর বিশাল বড় একটা থাকে, থাকে না, থাকলেও ছোট। ক্লোরোপ্লাস্ট থাকে, থাকে না। সঞ্চিত খাদ্য স্টার্চ বা শ্বেতসার, আর ওইটাতে চর্বি ও গ্লাইকোজেন। এবং সেন্ট্রোজোম হচ্ছে এইটাতে অনুপস্থিত, ওইটাতেই উপস্থিত। এই জিনিসটা আমাদের পরবর্তীতে সকল অঙ্গাণু যখন পড়ব তখন আমাদের কাজে লাগবে। এবং পরবর্তীতে যখন আমরা হচ্ছে এই যে এই সুন্দর যেই মানে ইনফরমেশনগুলো আমরা যখন ছবি আঁকবো তখন আমাদের কাজে লাগবে। আর যেহেতু এটা উদ্ভিদ বিজ্ঞান বই, আমাদের কিন্তু প্রাণীকোষের ছবি আঁকা শেখা লাগবে না, যেহেতু জুওলজিতে প্রাণীকোষের চ্যাপ্টার নাই। হ্যাঁ, এটা উদ্ভিদ বিজ্ঞানেই উদ্ভিদ কোষের চ্যাপ্টার আছে। সো আমরা শুধু শিখবো উদ্ভিদ কোষের ছবি। এটাই আজকের সৃজনশীল প্র্যাকটিস। আমি এটা বলে দিব ক্লাসের লাস্টে, এগুলো সব দেওয়া আছে, টপার্স ব্লুপ্রিন্টেও বলা আছে, সব কিছু করা আছে, আমি তোমাদেরকে এটা দেখাই দিব। ফাইন। আচ্ছা, এরপরে আচ্ছা স্টেম সেল, স্টেম সেলটা আমরা পরে যাই, স্টেম সেলটা বাদ দিই আপাতত, এটা পড়ি। এখানে একটা সায়েন্টিফিক নাম আছে, এটা একটা শৈবালের নাম। এটা এমসিকিউর জন্য, অ্যাডমিশন এমসিকিউর জন্য আমরা জাস্ট ইনফরমেশনগুলো জেনে রাখবো যে এটা একটা প্রথম প্রকৃতকোষীয় বহুকোষী জীব। এটা একটা লাল কালারের শৈবাল, এই জন্য এটা লোহিত শৈবাল। এটা 2200 মিলিয়ন বছর পূর্বের একটা শৈবাল, এবং এটা বড় ডিম্বাণু এবং ছোট শুক্রাণুর থেকে আবিষ্কার হয়। এটা বইতে আছে এক লাইনে খুব সুন্দর করে, আমি একটু আগে দেখাই দিছি টপার্স ব্লুপ্রিন্টে, এটা হচ্ছে দেওয়া আছে। এই যে দেখো, এই যে ইনফরমেশন যেগুলো মনে রাখতে হবে সেটা এখানে দেওয়া আছে। ডান, ফাইন। আচ্ছা, কোষ পরিমাপের বিভিন্ন একক, এটাতে যাওয়ার আগে যে স্টেম সেল ছিল এটা আমি একটু বলে নিই। আচ্ছা, এইটা জুওলজির টপিক, বাট একদম সহজে সংক্ষেপে সুন্দর করে বলতে গেলে তোমরা একটু খেয়াল করো। এই যে দেখো, এটা একটা ভ্রূণ। এই ভ্রূণের আগে যেই সেলগুলো ছিল, যেই সেলগুলো তোমার হচ্ছে অসংখ্যবার বিভাজন হতে পারে, পুরোপুরি পার্থক্য মণ্ডিত না, অর্থাৎ এই কোষগুলা থেকে পাকস্থলী তৈরি, সরি তো ব্রেইন তৈরি হতে পারে, হৃৎপিণ্ড তৈরি হতে পারে। এটা কি? এটা হচ্ছে ফুসফুস তৈরি হতে পারে। এটা হচ্ছে মানে যে কোনো অঙ্গাণু আমার এখানে হচ্ছে তৈরি হতে পারে, লিভার তৈরি হতে পারে, হার্ট তৈরি হতে পারে। মানে ও যে কি তৈরি করবে ওইটা ও আগের থেকে পার্থক্য করে রাখে নাই যে আমি একটা কোষ, আমি এই কাজই সারা জীবন করব, এরকম কোনো কিছু হচ্ছে। আপু আপনি তো, আচ্ছা আমি পরে কোশ্চিন নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ওকে, নতুন টিস্যু এবং অঙ্গ তৈরি করতে পারবে। আমরা দেখছি ও কিন্তু অঙ্গ তৈরি করছে, এবং হারানো ক্ষতিগ্রস্ত টিস্যু ও হচ্ছে বানাইতে পারবে। অর্থাৎ মেন কথা একদম সহজে বলি, স্টেম সেল হচ্ছে, তোমরা যদি উপরের সংজ্ঞাটা খেয়াল করো, একটা জাইগোট বা ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে স্টেম সেল বলে। মানে ভ্রূণের আগে যে সেলগুলো ছিল বা জাইগোটের পরে যে সেলগুলো হয়েছে, এইগুলোকে আমরা স্টেম সেল বলি। হ্যাঁ, একটা বাচ্চা যখন হচ্ছে তার আগে, একদম ভ্রূণ গঠনের আগের যে স্টেপগুলো, যখন ও কোষগুলো জানতো না ও কি কি করবে, কারণ কোষ যখন তৈরি হচ্ছে ওই কিছু কোষ গিয়ে হচ্ছে মাথা তৈরি করছে, কিছু কোষ গিয়ে পা তৈরি করছে, কিছু কোষ গিয়ে পাকস্থলী তৈরি করতেছে, এক একজন হচ্ছে এক এক কোষ তৈরি করতেছে। ঠিক আছে, আর ক্লাসের জাস্ট অল্প সময় আছে, আমার ক্লাস 1.5 ঘন্টা হবে, আমি একটু আগেই বলে নিছি। ফাইন। সো এগুলো থেকে আমাদের হচ্ছে কোষটা তৈরি হয়েছে। ফাইন। সো এরপরে আমরা একটু যাই, কোষের পরিমাপের বিভিন্ন একক যেটা আছে, সব কিছু মানে ক্লাসে একদম মানে ডিটেলস পড়ানোর কেন প্রয়োজন নাই জানো? কারণ এইটার জন্যই তোমাদের এই ব্যবস্থাটা আমি করে দিছি। তুমি এখান থেকে পড়বা যে সেন্টিমিটার, যেটা হচ্ছে খালি চোখে দেখা যায় না এমন কোষ, এমন কোষগুলো সেন্টিমিটার এককে মাপা হয়। অণুবীক্ষণ যন্ত্রে আরো স্পষ্ট দেখা যায়, মিলিমিটার এককে তাদের মাপা হয়। তারপরে আলোক অণু, এগুলো তুমি জাস্ট পড়বা, এটা এমসিকিউর জন্য তুমি পড়বা। তারপরে তোমার এখানে দেওয়া আছে দেখার দৃষ্টিসীমা, আলোক অণুবীক্ষণ যন্ত্রের দৃষ্টিসীমা দেওয়া আছে।
এবং খুব সুন্দর করে। এগুলো তো আমি তোমাদেরকে কি মানে এগুলো কি পড়াবো বলো, এগুলো জাস্ট গল্প করা যায় অনেকক্ষণ ধরে। সবচেয়ে ছোট কোষের নাম কি, সেটার আবার একটা অন্য নাম আছে পিপিএলও, হ্যাঁ, প্লিউরোনিমোনিয়া লাইক অর্গানিজম, এগুলো কিন্তু আসবে, এগুলো সবই আসবে। যেটা আসবে না সেটা আমি দেই নাই। সো এইগুলো দরকার নাই, এই ইনফোগুলো, এই ডান সাইডের ইনফোগুলা, বাট নামগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে পড়তে হবে। মানবদেহের ক্ষুদ্রতম কোষ, অনুচক্রিকা, এগুলো সবই আসবে। আচ্ছা, এরপরে আমাদের একদম টপিক 6, যেটা বলতে গেলে আসলে আমাদের একদম লাস্ট টপিক বলতে গেলে, এই যে এই ছবিগুলো জাস্ট স্লাইডে আছে, এটা সেটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষ। একটা আদর্শ উদ্ভিদ কোষে আমাদের কোষ প্রাচীর থাকে এবং কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে। এটার একদম ডিটেলস ভার্সনটা আমরা নেক্সট ক্লাসেও পড়ব। তোমাদের এখান থেকে মেন যেটা পড়তে হবে, একটু খেয়াল করো, নিঃসৃত পদার্থ, সঞ্চিত পদার্থ এবং হচ্ছে বর্জ্য পদার্থ। তোমরা একটু খেয়াল করবা, নিঃসৃত পদার্থ PHEN, ফেন, ফেন মানে কি, পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার, এগুলো হচ্ছে নিঃসৃত পদার্থ যেগুলো কোষ থেকে নিঃসরণ করে। সঞ্চিত পদার্থ, তেল এবং চর্বি যারা ফোঁটা ফোঁটা আকারে সঞ্চিত থাকে। আমিষ এবং নাইট্রোজেন ঘটিত যারা তরল এবং নিরেট উভয় অবস্থাতে থাকে। বিশ্বাস করো এখান থেকে সারা জীবনে এমসিকিউ আসে, তোমরা এটা কেউ বাদ দিবা না। এবং এই অংশটা তোমরা দেখবা বইয়ের আজকে যেই পেজ পর্যন্ত পড়াচ্ছি, আমি একটু বইতে দেখাই দিই, যাদের কাছে বই আছে তারা এটা বুঝতে পারবা। আমি বইতেও দেখাইতে পারতাম, এখানে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, এই পেজ পর্যন্ত পড়ানো হয়েছে, এই পেজ পর্যন্ত পড়ানো হয়েছে, ঠিক আছে, এই পেজ পর্যন্ত পড়ানো হয়েছে আজকের ক্লাসে। আচ্ছা, বইয়ের পেজ সংখ্যা মানে ভেরিয়েশন হইতে পারে দেখে আমি কিন্তু হচ্ছে বইয়ের পেজ হচ্ছে দেখাই দিছি। হ্যাঁ আপু, আপনি কি পুরো অধ্যায় শেষ করবেন? এই দেখো বাবা, পুরো অধ্যায় হচ্ছে বিশাল বড়, ঠিক আছে, এই যে এখনো এতগুলো পেজ পড়াইতে হবে পুরো অধ্যায় পড়াইতে গেলে, পুরো অধ্যায়ের 11টা ক্লাস হবে। আচ্ছা, তো তোমরা ওই অংশের মধ্যে এই ইনফরমেশনটা পাবা না। এটাই ম্যাজিক যে আপু পরে কোন ইনফরমেশন আবার এক্সট্রা করে মাথায় ঢুকানো লাগবে 10-20 পেজ পরে গিয়ে, সেটা আগেই অ্যাকুমুলেশন করে এখানে দিয়ে দিছে। তুমি এখানে যখন বর্জ্য পদার্থ পড়বা তখনই তুমি এই ইনফরমেশনগুলো পড়ে ফেলবা, যে এখানে প্রধান খনিজ ক্রিস্টাল হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট দুইভাবে থাকতে পারে, একটা সূচের মতো, একটা হচ্ছে এরকম ক্রিস্টালের মতো। দেখো, ক্রিস্টালের মতো মানে থোকার মতো, আর একটা হচ্ছে সূচের মতো। সূচের মতো থাকলে সেই গঠনকে রাফায়েট বলবো, আর ক্রিস্টালের মতো থাকলে হচ্ছে সিস্টোলিথ বলবো। ছবি সহ দেখাই দিছি, এটা পরে পড়তে গেলে মনে থাকে না, এটা এখনই পড়ে ফেলবা। এবং এই ছকটা তোমরা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবা যে কোষের দুইটা অংশ থাকে, একটা জড় আর একটা হচ্ছে জীবীয় অংশ। জড় অংশের মধ্যে কোষ প্রাচীর আছে, আর কোষের বিভিন্ন বস্তুর মধ্যে সজীব পদার্থ, নির্জীব হচ্ছে মানে নিঃসরণকারী পদার্থ এবং বর্জ্য পদার্থ আছে, যেটাও তোমাদেরকে আমি দেখাই দিলাম, আর সঞ্চিত পদার্থ আছে সেটাও দেখাই দিছি। আর কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো বুঝো, এগুলো জাস্ট একটা ওভারভিউ নিবা। সো তোমাদের অনেকক্ষণ হয়ে গিয়েছে ক্লাস, আমি জানি এখন এত ক্লাস করা তোমাদের ধৈর্য থাকবে না, আস্তে আস্তে এই ধৈর্যগুলো এসে যাবে। হ্যাঁ, একটু খেয়াল করি, গ এবং ঘ, ক এবং খ ক্লাসের অনেক ইম্পর্টেন্ট মোমেন্টে আমি আসি, সবাই একটু প্লিজ মনোযোগ দিও, জাস্ট 3টা মিনিট মনোযোগ দিও, আমি তোমাদের থেকে 3টা মিনিট চাই নিব। একটু খেয়াল করবা, টপার্স ব্লুপ্রিন্টে প্রতি অধ্যায়ের শেষে সৃজনশীলের গ এবং ঘ এর লেখার কৌশল বলা আছে, যেখানে এই টপিক থেকে, পার্টিকুলারলি এই টপিক থেকে কোনটা হচ্ছে আসছে সেটা বলা আছে। আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য লিখো বা তুলনা করো, এটা ঢাকা বোর্ড 23 সালে আসছে। এটা কিভাবে লিখতে হবে বলা আছে, সেই লেখার প্যাটার্নটা উপরে অলরেডি দেওয়া আছে। আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন, এইটাই আমাদের আজকের ক্লাসের HW থাকবে, ঠিক আছে। এই চিত্রটা তোমাদেরকে আঁকাতে হবে, চিহ্নিতকরণ করতে হবে, বাট ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে না। যেহেতু ফার্স্ট টাইম করতেছো, জাস্ট 10 মিনিটের মধ্যে এটা আঁকাতে হবে। তুমি যদি চাও একবার প্র্যাকটিস করে নিতে, তুমি 20 মিনিট টাইম নিয়ে প্র্যাকটিস করতে পারো, কিন্তু আমার গ্রুপে যে সাবমিশন আসবে এইচএসসি বায়োলজি বা তুন্দ্রা রিজন গ্রুপে, তোমরা সাবমিট করবা, আমাকে মেনশন করবা, আমি মার্কিং করব কতর মধ্যে, 4-এর মধ্যে। আমি একটু দেখাই দিই, এই যে 4-এর মধ্যে আমি মার্কিং করব, কারণ প্রত্যেকটা খাতা যেহেতু আমি চেক করব, আমি সবাইকে কমেন্ট করতে গেলে অনেক টাইম লেগে যাবে। সো আমি জাস্ট মার্ক দিব, কিরকম 2, 2.5,
3, 3.5 বা 4, যাকে আমি 4 দিব তার খাতা যে খুবই চকমক হবে তা না, যে 10 মিনিটের মধ্যে এক্স্যাক্টলি লজিক্যাল ভাবে আঁকছে তাকেই আমি 4 দিব। সো অবশ্যই ঘড়ি ধরে 10 মিনিটও কিন্তু বেশি, প্রথম ক্লাস দেখে আমি 10 মিনিট দিচ্ছি, 10 মিনিটে এই চিত্রটা চিহ্নিত চিত্র আঁকতে হবে, যেটা তোমাদের একটা বোর্ড পরীক্ষায় চলে আসছে। আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকো। সিলেট বোর্ড 25 এবং হচ্ছে যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড 16, 2বার চলে আসছে এই যে এই ছবিটা। এবং চিহ্নিতকরণ অবশ্যই ডানে থাকতে হবে, ঠিক আছে? এই হোমওয়ার্কটা সবাই সাবমিট করতে পারবা, যেহেতু এখন পেইডের ক্লাস না, বাট পরবর্তীতে দেখা যাচ্ছে শুধু পেইড কোর্সে স্টুডেন্টরাই সাবমিট করবে, যেহেতু তোমরা আর ক্লাসগুলো করবা না। তো আমি মার্কিং করব, যে 4 পাইছে তারটা ফলো করবা। বেস্ট কে করছে, আপু ভুল কোথায় আমার, গ্রুপের মধ্যে ফলো করবা যে 4 পাইছে। লাগলে যে 4 পাইছে তার পোস্টটা আমি হচ্ছে সবাইকে অল করে মেনশন দিয়ে দিব, এভরিওয়ান করে মেনশন দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ লিঙ্কটা তো আমি এখানে হাতে করে গ্রুপ লিঙ্ক দিতে পারবো না। সো তুমি এই যে সুন্দর করে এখানে একটা সার্চ দিলেই হবে। আচ্ছা, সুন্দর করে এখানে একটা সার্চ দিলেই হবে। কই গেল এই গ্রুপ, কই, এই যে এইচএসসি বায়োলজি বাই তুন্দ্রা রিজিয়ন, ঠিক আছে? এই গ্রুপে সার্চ দিলেই হবে, এখানে সাবমিট করে দিবা। ডান, তোমার পোস্ট আমি অ্যাপ্রুভ করব, আমি হচ্ছে চেক করব। সো আমাকে একটু সময় দিতে হবে। আর এটা নেক্সট ক্লাস পর্যন্ত অ্যাপ্রুভ হবে। নেক্সট ক্লাসের পরে এই হোমওয়ার্ক গ্রুপেও অ্যাপ্রুভ হবে না, অ্যাপ্রুভ হলে হইতে পারে, বাট আমি আর মার্ক দিব না, ঠিক আছে? খুবই ভালো। এটা 8 মিনিট আগার প্র্যাকটিস করলেই এনাফ, কারণ 30 মিনিট পাবা তোমরা প্রতিটা সৃজনশীল লেখার জন্য। সো আমি হিসাব করেই বলছি, এটা যদি গতে আসে বা ঘতে আসে মোটামুটি 8 মিনিট তুমি সময় পাবা। 6 মিনিট একটু কম হয়ে যাবে, একটু ভালো করেও তো আঁকতে হবে, রাইট? কারণ কোশ্চিনটাই আসছিল চিহ্নিত চিত্র অঙ্কন করো, কোশ্চিনের মধ্যে আর কিচ্ছু লেখা ছিল না। আর বই থেকেও এটা চেক করতে পারো, এটা টপার্স ব্লুপ্রিন্টে রঙিন ছবি দেওয়া আছে, সবাই চেক করবা। বইয়ে কিন্তু দাগানো বইয়ের পিডিএফও পাওয়া যাবে, ওইখানেও থাকবে। সবাই চেষ্টা করবা এই ছবিটা দেখে আঁকতে, ঠিক আছে? এই যে এই ছবিটা দেখে আঁকতে চেষ্টা করবা, এটা বেশি লজিক্যাল ছবি, ওকে? আচ্ছা, আরেকটা কথা, ক এবং ক্ষয়ের জন্য প্রশ্ন, এগুলো অবশ্যই আমি মানে ক্লাসের যেন সময় নষ্ট না হয়, কিন্তু তোমরা যেন অবশ্যই এটা একসাথে প্র্যাকটিস করতে পারো। বিগত বোর্ড প্রশ্নতে কি কি ক এবং খ থেকে আসছে সেটা দেওয়া আছে। তারপরে বোর্ড প্রশ্ন ব্যাংক, অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক, সব কিছু দেওয়া আছে। কি পরিমাণ কোশ্চিন এই 9 পেজ থেকে আসছে তোমরা খালি জাস্ট খেয়াল করবা। তাও এখানে মানে এখানে সবই দেওয়া আছে, একেবারে অনেক কোশ্চিন দিলে আরও বেশি হয়ে যেত, যেটা তোমাদের এই লেভেলে লাগবে না, তোমাদের সেকেন্ড স্টেজ যখন যাবে তখন আমি ওইটা লাগলে অ্যাকুমুলেশন করে দিব। হ্যাঁ, বাট আপাতত তোমরা যে বলো না যে আপু মেডিকেলের প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন কীভাবে নিব, এই যে বোর্ড হইছে, ভার্সিটি হইছে, মেডিকেল হইছে, কি বাদ আছে আমাকে এসে বলবা। আমি জানি কি বাদ আছে, ক্লাসে একটু সাউন্ড সমস্যা হইছে সবার, এটা নেক্সট ক্লাসে আপু ঠিক করে দিবে, ঠিক আছে? লাগলে আগামীকালকে একটা টেস্ট লাইভ যাব, তোমরা সবাই এসে কমেন্ট করবা যে আপু সাউন্ড এখন পারফেক্ট আছে, এইভাবেই আমাদের পরবর্তী ক্লাসগুলো নেবেন। আর এটা একদম ফ্রেশ ভার্সন, যেটা লাইভ করতেছো সেটা না, এটা ফ্রেশ ভার্সন ইউটিউবে আপলোড হবে। আমাকে 6 ঘন্টা টাইম দিতে হবে, আমি এর মধ্যে ইউটিউবের সব কিছুর ফ্রেশ ভার্সন আপলোড করে দিব, ওকে? আচ্ছা, সো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছো। এবং আমি তোমাদেরকে যেই কমিটমেন্ট দিয়েছিলাম যে তোমার একটাই কোর্স বোর্ড থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু কভার, সেটা ডান। আরেকটা কথা বলি, এই চিত্রটা আমি চাইলে এখানে এখন আঁকতে পারি, আমি আঁকতামও, আমার আঁকতে এখনও সমস্যা নাই। কিন্তু ব্যাপার হচ্ছে কি, ইভেন তোমাদের ক্লাসের আগে আমি ইচ্ছা করে বোর্ডে একবার প্র্যাকটিস করছি, সত্য কথা যেটা, আমি এটা আঁকা প্র্যাকটিস করছি যে তোমাদেরকে আঁকে দেখাবো, যে উদ্ভিদ কোষের যে ছবিটা। ব্যাপার হচ্ছে কি জানো, আমি বোর্ডে কোটি বার আঁকি, কোনো যায় আসে না। আচ্ছা, হোমওয়ার্কটা বের করে কথা বলি, তা তোমাদের সুবিধা হবে বুঝতে। গ্রুপ নেম হচ্ছে এইচএসসি বায়োলজি বাই তুন্দ্রা রিজিয়ন, এখানে সাবমিট করতে হবে। হ্যাঁ, আমি জাস্ট মার্কিং করবো, আমি কোনো কমেন্ট করব না। আচ্ছা, সো তোমরা একটা জিনিস বুঝবা যে মানে আমি কোটিবার এখানে আঁকতে পারি, এটা তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না। তোমার লাইফে তখনই ভ্যালু অ্যাড করবে যখন তুমি নিজে আঁকবা। এবং সেই কারণে আমি তোমাকে দিয়ে সময় ধরে দেখায় আঁকাচ্ছি যে হ্যাঁ দেখো, এটা বোর্ড পরীক্ষায় 2বার আসছে, কি বলা যায়, তোমার সবার তো আসতেই পারে, তোমার তো অনেকগুলো বোর্ড, যদি অভিন্ন প্রশ্ন না হয় আসতেই পারে,
ঠিক আছে? সো আমরা এটা এখনই ডান করে রাখবো আগের থেকেই, এটা আমার ডান। আর সবাই আজকে এই যে এই সময় যারা ক্লাস করছে তারা এটা জানবা, আমি আজকে ক্লাসে একটা খুব বড় রকমের অ্যানাউন্সমেন্ট দিতে চাই। সেটা হচ্ছে, তোমরা জানো আমার টপার্স ব্লুপ্রিন্ট বই আকারে বের হবে। এই বইটা শুধুমাত্র আমি লেখিকা হিসাবে থাকছি, যেহেতু এই বইটার কারোর থেকে কোনো রকমের হেল্প, টাইপিং সাপোর্ট পর্যন্ত কারণ নেওয়া না, সব কিছু আমার নিজের হাতে টাইপ করা। আমি আমার স্টুডেন্টদেরকে সুযোগ দিচ্ছি এটার অংশ হওয়ার। অর্থাৎ তুমি এইচএসসিতে একটা চিত্র অঙ্কনের খাতা বানাবা, যেই খাতাটা হবে খুব পারফেক্ট এবং সহজ এবং সঠিক চিত্র অঙ্কনের খাতা। এই খাতাটা কোর্স যখন শেষ হবে, অর্থাৎ বইটা যখন পাবলিশ হবে এরকম একটা মোমেন্টে, তোমাদের কাছ থেকে এটা আমি নিয়ে আমার বইয়ের ফার্স্টে বা লাস্টে কোনো একটা অংশে এটা অ্যাড করব, এবং আমি আমার সেই স্টুডেন্টটাকে আমার বইয়ের যে নাম আছে সেই নামের মধ্যে ইনক্লুড করব। তো তোমরা বলতে পারবা যে তোমরা একটা বইয়ের কাজ করছো আর কি, এটা তোমরা বলতে পারবা, যেহেতু তোমাদের বইয়ে এটার নাম থাকবে। হ্যাঁ, আমি আশা করি বুঝাতে পারছি, কারণ এইচএসসিতে একটা চিত্র অঙ্কনের খাতা তোমরা বানাবা। ডান? ডান, ঠিক আছে। সো এতদিন তোমাদের একটা সবচেয়ে বড় কমপ্লেন ছিল, আপু আপনি তো বলেন এইভাবে চিত্র আঁকতে হবে, বা এইভাবে আপু হচ্ছে লিখতে হবে, একটু লিখে দেন না। আমি তখন তোমাদের বকা দিছি সারা জীবন না, যে এই আমি যদি লিখে দিই পরীক্ষার হলে গিয়ে হচ্ছে আমি লিখে দিব, বলছিলাম না এই কথাটা? বাট ফর দ্য ফার্স্ট টাইম ইয়েস, টপার্স ব্লুপ্রিন্ট হচ্ছে সেই জায়গা যেখানে তোমাদের সৃজনশীল কিভাবে লিখতে হবে সেটা না, কিভাবে লিখবা এক্স্যাক্টলি ওইটাই দেওয়া থাকবে। পরে তো আরও বড় বড় ব্লান্ডার কোশ্চিন আসতেছে। হ্যাঁ, এই একটা টপিক আজকের ক্লাস, মানে আজকের টপিকটা মূলত অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট ছিল। সৃজনশীল তোমরা নিজেরাও দেখছো যে জাস্ট 2টা সৃজনশীল এখান থেকে আসছে, তোমরা এটাও দেখছো যে বোর্ড প্রশ্ন 3টা আসছে, বাট অ্যাডমিশন প্রশ্নের হচ্ছে একটা বাঞ্চ এখানে হচ্ছে আসে। সো তোমরা বুঝতে পারছো যে আজকের টপিকটা কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমরা আস্তে আস্তে বুঝে যাবে। আমার আর এর পরের ক্লাসগুলো থেকে এগুলো বলা লাগবে না। তো তোমরা একদম আগে বইটা পড়বা, প্রথম 9 পেজ, এরপরে হচ্ছে টপার্স ব্লুপ্রিন্টটা একবার রিডিং পড়বা, এবং তারপরে হচ্ছে একটা সময় করে আধা ঘন্টা মতো টাইম লাগবে হয়তো, তুমি আগে একবার প্র্যাকটিস করতে পারো, তারপরে 10 মিনিট টাইম নিয়ে হোমওয়ার্কটা গ্রুপে সাবমিট করে দিবা। সো এত দ্বারা আমার হচ্ছে কোর্সের প্রথম ক্লাস যেটা, সেটার সমাপ্তি হলো। তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের যে পেজ আছে তুন্দ্রা রিজিয়ন পেজ, অথবা তুন্দ্রা রিজিয়ন যে আমাদের ইউটিউব না কোথায় আছে, হোয়াটসঅ্যাপ আছে, তোমরা রিজিয়ন হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা হচ্ছে ইয়ে করতে পারো, এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, 01577403496, আবার কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে, সব কিছুই করা থাকবে। তো তোমরা এখানে জয়েন করতে পারো, মানে কোর্স কিনতে যাবতীয় সব কিছুতে জয়েন করতে পারো। আশা করি তোমাদের যে কমিটমেন্ট দিছিলাম, ইচ অ্যান্ড এভরি কমিটমেন্ট আমি হচ্ছে রাখছি। তোমরা বলতে পারবা না আপু একটা কমিটমেন্ট থেকে 1 সেকেন্ডও হচ্ছে হেরফের করছে। বুঝতে পেরেছ? ঠিক আছে। সো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাস হবে রবিবার রাত 10টার সময়, এবং কোর্সের ক্লাস শিডিউল মেনলি কিন্তু রবি, মঙ্গল, বৃহস্পতি। আর রেগুলারলি পড়াশোনা করো, কারণ সাপ্তাহিক এক্সাম আছে এর পরের শনিবার, আগামীকাল না, তারপরের শনিবারে সাপ্তাহিক এক্সাম আছে। আর পরবর্তীতে তো অধ্যায় ভিত্তিক শেষ এক্সামও আছে, মানে অধ্যায়ের শেষের যে এক্সামটা সেটাও আছে। ঠিক আছে? সো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে, এবং আল্লাহ হাফেজ।